সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঠিক আছে। এইটা আমি একটু 5 মিনিট রিভিউ করি গত ক্লাসে কি পড়ছি, তারপরে আজকে যেটা বাদ ছিল ওইটা পরে আজকে আমরা অ্যাসার একটা সমাপ্তি করবো, এবং আমি চেষ্টা করব যে আপনি যাতে 10-এর মধ্যে 10 পান ওই বিষয়টা, যাতে আমি আয়ত্ত নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমরা 5 মিনিট, আমি একটু বলবো, দ্রুত বলবো আর কি, এটা যেহেতু রিভিশন দিব একটা, আপনারা একটু শুনবেন, তারপরে নতুন আজকের পড়ার মধ্যে আমরা ঢুকবো। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন, হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারটা কি এটা আমরা পড়ছি। বাদী প্রতিকার চাইবে, আদালত তাকে সেভাবে প্রতিকার দিবে, যেটা চাইবে সেটা। কোনো ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে না, এটা হচ্ছে মূল কথা। কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে, সেটা অস্থাবর সম্পত্তি। এটাও আমরা উদাহরণ দিয়ে শিখেছি। আর একটা ইস্যু হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার অনেকগুলো আছে, তার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আপনার আহ, দেওয়া যায় 5 ভাবে। এটা 5 ধারাতে আমরা পড়েছি গত ক্লাসে। তো 5 ধারাতে যে 5টা প্রতিকার আছে: দখল, গ্রহণ, অর্পণ, আদেশমূলক, নিষেধমূলক, ঘোষণামূলক, রিসিভার নিয়োগ। এই 5টা ছিল। তো আমরা বলছি যে 5 ধারার সাথে আপনি 22 ধারাটা মিলিয়ে পড়বেন, 5+22। কারণ হচ্ছে 5 ধারার যে 5টা প্রতিকার আছে, আদালত ওই 5টা প্রতিকার দিতে বাধ্য না, বিবেচনা প্রয়োগ করতে পারে, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা বলা হয়েছে 22 ধারাতে। আর এটার সাথে আমি আরো একটা কথা বলেছি, যে হচ্ছে 8 আর 9 ধারা, এইখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। কত? এখানে কয়টা? 1 চামচ বললাম। এখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। আচ্ছা, আর বাকি সবগুলোতে আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখেছি, 8 ধারার সাথে 9 ধারা এবং সাথে 54 ধারা, এই তিনটা একসাথে মিলিয়ে পড়তে বলছি। আপনি 2 নম্বর সূত্র লেখেন 8+9+54। তাহলে 8 ধারাতে আমরা পড়ছি কি, দখল পুনরুদ্ধার। ঠিক আছে। আপনার যদি সত্ত্ব থাকে, আপনার যদি মালিকানা থাকে, তাহলে আপনাকে যদি কেউ সম্পত্তি থেকে বেদখল করে, তাহলে হচ্ছে আপনি আপনি হচ্ছে 8 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে সাথে আমরা 42 পড়েছি, স্যার। হ্যাঁ, সাথে 42 ধারা অ্যাড করবেন। তারপরে আমরা পড়েছি আপনার হচ্ছে মালিকানা নাই, শুধু আপনার হচ্ছে দখল আছে। তাহলে আপনি যদি দখল পুনরুদ্ধার করতে চান, সেক্ষেত্রে আপনি 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন 6 মাসের মধ্যে, আর 8 ধারায় 12 বছরের মধ্যে। আর 9 ধারার সাথে 42 ধারা প্রয়োগ হবে না, কারণ 9 ধারায় মালিকানা নাই, মালিকানা না থাকলে 42 ধারা অ্যাড করা যায় না। আচ্ছা, তারপরে আমরা যেটা আপনার দেখেছি, যে 8-এর সাথে 9 আর 54টা কি বলছে, যে আপনাকে যদি কোনো একটা সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করে হুমকি দেয়, সেক্ষেত্রে আপনি 54 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন। সত্যের উপর হুমকি, এক কথায় সত্যের উপর যদি কোনো হুমকি আসে, তাহলে আপনি 54 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন। আর যদি স্যার সেটা আপনাকে স্থাবর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুধু স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। আর যদি আপনার সত্য বলতে কি বুঝি আমরা, সত্য বলতে জমির মালিকানা, সত্য বলতে গ্রন্থ সত্য, সত্য বলতে প্যাটেন্ট। ঠিক আছে। সত্য বলতে আপনার হচ্ছে ইয়ে আসে, ওই যে ট্রেডমার্ক। ঠিক আছে। সবগুলাই কিন্তু সত্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওগুলা, যেগুলা সবই সত্য। ঠিক আছে। এই সত্যের উপর যদি কোনো হুমকি আসে, সেক্ষেত্রে আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবো, পার্মানেন্ট ইনজাংশন। আর যদি কেউ আপনাকে, আপনার একটা মালিকানা আছে, বেদখল করে দেয়, তাইলে কিন্তু আমরা দখল পুনরুদ্ধার করব। আপনি প্রশ্ন ভালো করে দেখবেন যে এখানে কি আমাকে বেদখল করা হয়েছে নাকি বেদখল করার চেষ্টা করা হচ্ছে। যদি বেদখল করার চেষ্টা করা হয় তাহলে 54 ধারা, আর বেদখল যদি করে ফেলে তাহলে 8 ধারা। এগুলা যেন ভুল না হয়, এগুলা এখান থেকে একটা প্রশ্ন এবার পেতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা প্রতিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা, নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা পড়ছি 6 ধারায়। আর প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যায় হচ্ছে 2 ভাবে, এটা পড়ছি 52 ধারায়। তাহলে 6-এর সাথে 52 মিলাইয়া পড়বেন। 6 ধারাতে সংজ্ঞা, আর 52 ধারাতে পদ্ধতি। অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আপনার নিরোধক প্রতিকার দেওয়া যায়, 52 ধারাতে বলা আছে, দেখবেন। তারপরে আমরা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, 12 আর 21, 12কে উল্টাইলে হয় 21, 12 ধারা আর 21 ধারা পড়ছি। ঠিক আছে। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় 4টা ক্ষেত্রে 12 ধারায়।
আর চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় না 8টা ক্ষেত্রে 21 ধারায়, এটাও আমরা পড়ে ফেলছি। তারপরে যদি ক্ষতিপূরণের ইস্যু আসে, ক্ষতিপূরণের ইস্যু আছে, সেটা আমরা 19 ধারাতে পড়ছি, ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলা। যে আদালত, ধরেন আপনি ধান কেনার জন্য কাউকে 10 লাখ টাকা দিচ্ছেন, 2 বছর পর ধান দিবে, সে ধান না দিয়ে 4 বছর ধরে ঘুরাচ্ছে, তখন আপনি আদালতে ধান দেওয়ার জন্য আপনার কি মামলা করবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন আর পাশাপাশি ক্ষতিপূরণও চাইবেন, সে যে আপনার বিজনেস লস 2 বছর করলো, এটা 19 ধারাতে বলা আছে। আর আরেকটা 21-এর 1-এ আরেকটা ক্ষতিপূরণের ইস্যু বলা আছে, যেই জিনিসটা, যেই চুক্তিটা আপনার ক্ষতিপূরণ দিয়ে বাস্তবায়ন করা যায়, সেইখানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন দরকার নাই, মানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে হবে না। ঠিক আছে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে হবে না। তো এটা কিরকম বলছিলাম, এটা আপনাকে বলছিলাম যে ধরেন আপনি একটা গরু কেনার চুক্তি করছেন, এখন ওই লোক গরু বিক্রি করে দিছে অন্যের কাছে, সে এটা জবাই করে খেয়ে ফেলছে, তো আপনাকে গরু দিবে কোত্থেকে? আপনি পরের দিন আইসা দেখলেন গরু নাই, তখন আদালতে আপনি মামলা করলে আদালত আপনাকে ক্ষতিপূরণ দিতে বলবে, এখানে সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব না। মানে অস্থাবর সম্পত্তি যেগুলো আছে সেগুলাতে সাধারণত যদি সেটা দুষ্প্রাপ্য না হয়, অ্যাভেলেবেল হয়, সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ না দিয়ে ক্ষতিপূরণ দিয়েই কার্যটা সম্পাদন করতে বলবে। রেফারেন্স হচ্ছে 21-এর-এ, মানে সরি 21-এর-1, 21-এর-1। আর 21-এর-1-এ হচ্ছে রেজিস্ট্রেশন হইতে হবে, নাহলে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। আর কি পড়ছিলাম, আর 29 ধারাতে আমরা পড়ছিলাম আপনার হচ্ছে যে একটা মামলা যদি একবার হয়ে যায় আর সেই মামলাটা যদি আদালত খারিজ করে দেয়, আপনি পুনরায় দ্বিতীয়বার মামলা করতে পারবেন না, সেটা বারিত হবে রেজ জুডিকাটা, ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। সেই জন্য আপনার যে আর্জি দিব, ওই আর্জির মধ্যে আমরা প্রার্থনা করব যে আদালত যদি সুনির্দিষ্ট বাস্তবায়ন আদেশ না দিতে পারে তাহলে ক্ষতিপূরণ হইলেও যেন দেয়। ঠিক আছে, আদারওয়াইজ আমরা হচ্ছে ক্ষতিপূরণ পাবো না, মামলা করতে পারবো না, রেজ জুডিকাটা দিয়ে বাধাগ্রস্ত হবে। তাহলে এসার একটা রেজ জুডিকাটা 29 ধারায়, এটাও আমরা পড়ছি। তাহলে ক্ষতিপূরণ সংক্রান্ত যে ধারাগুলো, এটা যদি একসাথে আমরা করি তাহলে 19, 21-এর-1, তারপরে 38, 41, এই 4টা ধারাতে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলা আছে। আপনারা প্রশ্ন 4-এর ক্ষতিপূরণ সংক্রান্ত ধারাতে পেয়ে যাবেন, এটা 19, 21-এর-1, 38, 41। ঠিক আছে, 19-এরটা তো বললাম, 21-এর-1 বললাম, আর 38-এ বললাম চুক্তির ক্ষেত্রে, ঠিক আছে, ক্ষতিপূরণ, আর 41-এ দলিল বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম দলিল সংশোধন, চুক্তি বাতিল বা চুক্তি রদ, আর একটা হচ্ছে দলিল বাতিল। তো দলিল সংশোধন যেটা, এটা আমরা পড়ছিলাম 31 থেকে 34, চুক্তি রদ 4টা করে ধারা, লাস্টেরটাই 3টা ধারা, চুক্তি রদ 35 থেকে 38, দলিল বাতিল ঠিক আছে 39 থেকে 41। আর দলিল বাতিল করা যায় 3টা ক্ষেত্রে, চুক্তি রদ করা যায় 3টা ক্ষেত্রে, এগুলো আমরা পড়ছি। তারপরে আমরা যদি যাই আপনার আহ ঘোষণামূলক মামলা, এটা আমরা পড়ছি 42 ধারায়। আর ঘোষণামূলক মামলা 2টা ক্ষেত্রে করা যায়, একটা হচ্ছে পদের, আপনার কোনো যদি পদ যদি কেউ অস্বীকার করে, আর একটা হচ্ছে অধিকার, সম্পত্তির অধিকার যদি কেউ অস্বীকার করে, এই 2টা ইস্যুতে ঘোষণামূলক মামলা করা যায়। আর ঘোষণামূলক আপনার মামলার ইয়েটা, ওই ফলাফলটা, এটা 43 ধারাতে বলা আছে, আর রিসিভারটা 44 ধারাতে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা গত ক্লাসে বলে দিছি 54 ধারাতে। 5টা ক্ষেত্র আছে, আর 5টা ক্ষেত্রের পাশাপাশি মাথায় 3টা ফ্যাক্ট আপনার থাকতে হবে। একটা হচ্ছে সত্যের উপর হুমকি, সত্যের উপর হুমকি। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা বুঝার জন্য প্রধান, যা দেখেন না যে জমি জমা নিয়ে মামলা হইলে নিষেধাজ্ঞার মামলা করে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার কেউ যদি হুমকি দামকি দেয়, ইট সিমেন্ট খুঁড়ে ফেলতে চায়, সেই জন্য আর ওখানে না যেতে পারে, এই জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে। তার মানে সত্যের উপর হুমকি। আর এটা হচ্ছে যে চুক্তিটা কেউ পালন করতে বাধ্য, সেই চুক্তির বাইরে গিয়ে যদি কেউ কোনো কাজ করে, যেমন আপনারা বলছিলাম ধান চাষ করার কথা, ধান চাষ করার জন্য আপনার এখান থেকে একটা জমি লিজ বা বর্গা নিয়েছে, এখন সে এখানে পুকুর বানানোর চেষ্টা করতেছে, আপনি বলার পরেও সে শুনে নাই, ঠিক আছে, বলার পরেও সে শুনে নাই, এখন আপনি কি করবেন? আদালতে কি মামলা করবেন যে সে যেন পুকুর করতে না পারে, আদালত যেন নিষেধাজ্ঞা দেয়। ঠিক আছে, এইভাবে বলছিলাম। আর একটা হচ্ছে চুক্তি নয় এমন বাধ্যবাধকতা, ঠিক আছে, চুক্তি দিয়ে নয়, ডাক্তার আর রুগীর কথা বলছিলাম,
তো ডাক্তার রুগীকে হুমকি দিচ্ছে যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দাও তোমার গোপন রূপ ফাঁস করে দিব। উকিল মক্কেলকে হুমকি দিচ্ছে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দাও তোমার দলিল অপর পক্ষের কাছে ফাঁস করে দিব। এই সংক্রান্ত ইস্যুতে রুগী আর ডাক্তারের প্রতিকার হচ্ছে রুগী আর হচ্ছে মক্কেলের প্রতিকার হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। এই 3টা বিষয় মাথায় থাকলে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা সব বুঝে যাবেন। আরেকটা বিষয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা 55 ধারাতে 7 নম্বর কোশ্চেনে দেখেন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা 55 ধারাতে, 55 ধারাতে কি বলছে যে আপনি যদি কোনো কাজ করতে বাধ্য থাকেন আদালত আপনাকে দিয়ে সেটা করাবে। এটাকে আদেশমূলক নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক প্রতিকারও বলা যায়। পরীক্ষায় যদি একটা প্রবলেম দেয় যে আপনি অন্যের জায়গাতে কি করছেন, একটা বাড়ি নির্মাণ করছেন, কেমন, যেমন হচ্ছে 1 হাত জায়গা নিয়ে আপনার জায়গা থেকে আরো 1 হাত জায়গা নিয়ে আপনি হচ্ছে কি করছেন, একটা বাড়ি নির্মাণ করছেন। মনে করেন রহিমের জায়গাতে, রহিম আদালতে মামলা করবে, তখন আদালত আপনাকে আদেশ দিবে যে ওই 1 হাত জায়গার উপর যে আপনি বিল্ডিং করছেন ওইটা যেন আপনি কি করেন, ভেঙে ফেলেন। ঠিক আছে, ওইটা যেন আপনি ভেঙে ফেলেন। এই যে আপনাকে আদেশ দিল, এটাই হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা। পরীক্ষায় যদি আসে যে ও সীমানা তৈরি করছে অন্যের জায়গাতে, আদালত নিচের কোনটি প্রয়োগ করবে? কতে দিল আদেশমূলক, খতে দিল অস্থায়ী নিষেধাজ্ঞা, ছোট গতে দিল ঘোষণামূলক প্রতিকার, বড় গতে দিল কোনোটাই সঠিক না। তাইলে অ্যান্সার হবে কি আদেশমূলক। আদেশমূলক যে কথা, বাধ্যতামূলক একই কথা, কারণ আদেশের মাধ্যমে আপনাকে বাধ্য করবে। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার অপর নাম কি? আদেশমূলক নিষেধাজ্ঞা। এখন আমরা হচ্ছে নতুন পড়ার মধ্যে ঢুকবো। এতটুকু আমরা গত ক্লাস পর্যন্ত পড়ছি, আমি একটা সামারি টেনে আপনাকে বুঝাই দিছি। আপনি যদি এতটুকু মাথায় রাখেন, এমসিকিউতে তো পারবেনই, রিটেনেরও প্রবলেম প্লাস আদার ছোট ছোট ইস্যুগুলো আপনি খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন। এখন আপনাকে এগুলা কি করতে হবে, এইভাবেই পড়তে হবে। আপনি যদি ব্রেন এইভাবে ঢুকাই ফেলতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি পড়ে মজা পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার সব থাকবে। ঠিক আছে, আমি সাজেশন দিয়েছি তার মানে এই না যে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু কিন্তু দিয়েছি। এবং এতটুকু না পড়লে আপনি পাশ করতে পারবেন না। এতটুকু না পড়লে পাশ করতে পারবেন না। এর চেয়ে শর্ট যদি কেউ পড়তে যান বিপাকে পড়ে যাবেন, আপনি ঝামেলায় পড়বেন, সম্ভব না। এক কথায় আমি যে সাজেশন দিয়েছি এইটা চূড়ান্ত সাজেশন, এর চেয়ে তার শর্ট করার সুযোগ নাই, কেউ পড়তে পারবে না। আপনাকে 10টা প্রশ্নের সেট দিয়েছি, তার মানে এই না যে এখানে 10টা প্রশ্ন, এখানে কিন্তু এক একটা সেট, কয়েকটা ধারা মিলে নে- একটা সেট। নেতিবাচক নিষেধাজ্ঞাটা বলবো কি বুঝেছেন? বলবো, এটা তো পড়াই নাই এখন, আজকে পড়াবো এগুলো, হ্যাঁ। ঠিক আছে, নেতিবাচক নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা কখন প্রত্যাখ্যান হয়, তারপরে হচ্ছে আংশিক। আজকে কি পড়াবো একটু লেখেন খাতার মধ্যে, আজকে যেটা পড়াবো লেখেন। 1 নম্বর দেখেন, যারা চুক্তি সম্পাদন করতে পারে না, যারা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, যারা পারে, যারা সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে, যারা সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না। আমার কথা কি শুনতে আছে? এখন কি শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। মাঝে আসছিল ওই যে ওয়াইফাই মনে হয় একটু ঝামেলা হয়েছিল। কথা কেটে কেটে আসতেছে। এখন কি কথা কি শোনা ঠিক বলছিলেন যায় না আছে? স্যার। স্যার? কি বলছিলেন? যারা চুক্তি সম্পাদন করতে পারে না, একটা বলছেন যারা চুক্তি সম্পাদন করতে পারে। হ্যাঁ, আচ্ছা। যারা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে, যারা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না। যাদের, এরপরে লেখেন, যাদের বিরুদ্ধে করা যায় চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন,
যাদের বিরুদ্ধে করা যায় না। আর বুঝছেন, এটা খুব সুন্দর করে বলবো, এটা কেউ আপনাকে এইভাবে বলবে না। দেখেন আমি যে একটা টেকনিক করে বলবো এখন, এটা খুব দুর্দান্ত টেকনিক, আপনি মনে রাখতে পারলে এটা অনেকেই করে না। খুব সহজ। এই যে দেখেন, এটা একটা বাড়ি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এটা কি একটা বাড়ি? ওইটা একটা বাড়ি। এখানে মনে করেন লাল মিয়া, আর এখানে মনে করেন কালো মিয়া। তাহলে কয়টা জিনিস হইলো? বলেন কয়টা জিনিস হইলো? তিনটা। 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 তাহলে তিনটার প্রত্যেকটা দুইটা দুইটা করে জিনিস পড়বো। পজিটিভ একটা, নেগেটিভ একটা, পজিটিভ একটা, নেগেটিভ একটা, পজিটিভ একটা, নেগেটিভ একটা। তাহলে কয়টা হবে? ছয়টা। 6টা। ছয়টা হবে। পজিটিভ মানে কি? হা। আর নেগেটিভ মানে কি? না। পজিটিভ মানে হা, নেগেটিভ মানে না। পজিটিভ মানে হা, নেগেটিভ মানে না। ওই বিষয়টারই না। আচ্ছা দেখেন, এটা একটা বাড়ি। একটু ভালো করে খেয়াল করে, নাহলে এটা বুঝবেন না। একটু ভালো করে, খুব সহজ আবার খুব জটিল। চিত্রটা খাতায় আঁকেন। দেখেন, এটা একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বাড়ি। এখন এই বাড়িটা আপনার বিক্রি হবে। বিক্রি হবে। এই যে বইয়ে বোঝাও। বাড়িটা বিক্রি হবে। কেন বললি? বাড়িটা মনে করেন, এই কথা বলেন না, বাড়িটা লাল মিয়া বিক্রি করবে। বিক্রেতা লাল মিয়া। বিক্রেতাকে লাল মিয়া, আর কিনবে হচ্ছে কালো মিয়া, ক্রেতা। ক্রেতা। কিনবে কে? কালো মিয়া। ক্রেতা। তাইলে কি তিনটা পক্ষ? দুইটা পক্ষ, আর একটা হচ্ছে জড়বস্তু। জড়বস্তুটা হচ্ছে চুক্তি। এই চুক্তি কি মানুষের হয় না কোন একটা জিনিসকে নিয়ে চুক্তি হয়? কোন একটা জিনিস কোন নিয়ে একটা চুক্তি হয়। জিনিস। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে কি? ক্ষেত্র। জিনিসটা হচ্ছে কি? ক্ষেত্র। ক্ষেত্র। আচ্ছা, এটার ভিতরে লিখে রাখেন, ক্ষেত্র। আর বিক্রেতা একটা পক্ষ, আর ক্রেতা কি? একটা পক্ষ। আরেকটা পক্ষ। আরেকটা পক্ষ। তাহলে পক্ষ কয়টা হইলো? দুইটা। দুইটা। ও, এখানে একটা লিখতে বলছিল। আচ্ছা যাই হোক, পক্ষ কয়টা হইলো? দুইটা। দুইটা। একটা হচ্ছে ক্রেতা, আর একটা হচ্ছে কি? বিক্রেতা। বিক্রেতা। তাইলে দেখেন, বিক্রেতা না বেচলে মামলা করবে কে? ক্রেতা। বিক্রেতা। বিক্রেতা। আর ক্রেতা না কিনলে মামলা করবে কে? বিক্রেতা। বিক্রেতা। আচ্ছা, তাহলে একজন আরেকজনের বিপক্ষে চলে যায় না মামলা করলে? আর একজন জি পক্ষে জি থাকে না? জি আর যেটা নিয়ে মামলা করে এটা তো হচ্ছে জড়বস্তু বলতেছি, জি। ক্ষেত্র। তাইলে বাড়ি বিক্রির যে চুক্তিটা, এটা কি বৈধ চুক্তি না অবৈধ চুক্তি? এটা হলো বৈধ বৈধ চুক্তি, বৈধ স্যার। চুক্তি। চুক্তি। তাইলে বাড়ি বিক্রি নিয়ে মামলা চলে কি চলে না? চলবে। চলে। বলে স্যার। চলে। তাইলে দেখেন, এখান থেকে আমরা তিনটা জিনিস শিখবো, 6টা জিনিস আমরা পারবো। এবং এখান থেকে আপনি 2 মার্ক থেকে 1 মার্ক কমন পাবেন পরীক্ষায়। আর মুখস্থ করলে এটা কিচ্ছু বুঝবেন না আপনি। তাইলে দেখেন, বাড়ি বিক্রির চুক্তিটা বৈধ চুক্তি। এটা জি। কোন ধারা অনুযায়ী বৈধ হয়েছে বলেন? কোন ধারাতে বলছে যে বাড়ি বিক্রির চুক্তিটা বৈধ চুক্তি, এটা নিয়ে মামলা করা যাবে? এটা হলো 21-এর 21। না, 21 কণা তো যেসব ক্ষেত্রে চুক্তি সম্পাদন করা যায় না। এটা কি অবৈধ সম্পাদন করা চুক্তি? যায় না। এটা কি অবৈধ চুক্তি? না, এটা বৈধ চুক্তি। বৈধ চুক্তি। বৈধ চুক্তি, তা স্যার। বৈধ চুক্তির মামলা কত ধারা দিয়ে করতে হয়? বৈধ চুক্তির আরে মামলা 12 করতে ধারা। হয়। বারো কথা ধারা, বলবেন হ্যাঁ না। স্যার। জি, জি, 12 ধারা, স্যার। 12 ধারা। 12 ধারা। 12 ধারা। তাহলে যেসব ক্ষেত্রে মামলা করা যায়, এটা কি জি ক্ষেত্র? মানুষ না, জি এটা কি জি যেটা নিয়ে চুক্তি হয়েছে ওইটা। তাহলে যেসব ক্ষেত্রে জি। মামলা করা যায়, কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। চারটা চারটি ক্ষেত্রে। 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 এখন লেখেন চারটি ক্ষেত্রে। 12 × 4। হ্যাঁ দেখেন কত সহজ জি জি করে দিই আমি। বাংলাদেশের জি কেউ জি। আপনাকে এইভাবে দেখাবে না, কারণ তাদের মাথা এইভাবে কাজ করে না, সত্যি কাজ করে না। আচ্ছা, তারপরে এই চুক্তিটা যদি বাড়ি না হইয়া জুয়া খেলার চুক্তি হইতো, তাইলে কি এটা নিয়ে মামলা করা যাইতো কিনা সেটা বলেন? না, না। করা যেত না, না। স্যার।
অবৈধ চুক্তি পক- ছাড়া অবৈধ পক্ষ চুক্তি। দুইটাই আছে, বাড়ির জায়গায় জুয়া খেলা হয়ে গেছে, তাইলে জুয়া খেলার চুক্তি নিয়ে মামলা করতে পারবেন না। কত ধারা বলছে? 21 ধারায় 21 ধারা 21 ধারায়। তাহলে 21 ধারায় আমরা করতে পারতেছি না। তাহলে যেসব ক্ষেত্রে করা যায়, যেসব ক্ষেত্রে করা যায় না, দুইটা পয়েন্ট পাইছেন। সঠিক জি। স্যার, সঠিক স্যার সঠিক। 12 আর 21 স্যার। তাহলে 12 আর 21 কি এই যে মাঝখান থেকে বেরিয়ে আসছে কিনা? জি বলেন, মাঝখান থেকে বেরিয়ে আসছে কিনা? হয়ে আসছে। জি আচ্ছা স্যার বুঝি নাই এত চুপ- স্যার বুঝি নাই কোনটা বুঝেন নাই? আমি বলতেছি বাড়ি বিক্রির চুক্তিটা এটা একটা বৈধ চুক্তি। আর 12 ধারাতে কি বলছে? যে চুক্তি বাস্তবায়ন না করলে অপূরণীয় ক্ষতি হবে, সেই চুক্তিটা সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে চুক্তি প্রবলের মামলা 12 ধারা অনুযায়ী। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। আর চারটা ক্ষেত্রে। 21 ধারাতে বলছে যেসব চুক্তিগুলা বাস্তবায়ন করা যায় না, যদি এটা বাড়ি না হইয়া জুয়া খেলার চুক্তি হইতো তাহলে তো বাস্তবায়ন করা যাইতো না, না ঠিক কিনা? না 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 তাইলে এই মাঝখানের পয়েন্ট থেকে বুঝছেন, মাঝখানে এটা কিন্তু কোনো মানুষ না। এটা কি কোনো মানুষ? এই ক্ষেত্র বিষয়টা মাঝখানের ক্ষেত্র। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যেসব ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায়, যেসব ক্ষেত্রে করা যায় না, সংশ্লিষ্ট ধারার আলোকে লেখো, তখন রিটেন পরীক্ষায় আপনাকে 12 আর 21 লিখতে হবে। এখন এটার মধ্যে আবার প্যাচ লাগাই, ওই প্যাচটা ভাঙার জন্য আমি আরো দুইটা পক্ষ আনছি। এখন দেখেন, যারা চুক্তির বাস্তবায়ন করতে পারে, মনে করেন বিক্রেতা বেচবে, ক্রেতা কিনবে না, তাহলে মামলা করবে কে? বিক্রেতা। ঠিক আছে, তাহলে কে মামলা করতে পারতেছে? দেখেন কে মামলা করতে পারতেছে। এই যে একটা পক্ষ, পক্ষ মামলা করতে পারতেছে না? জি, পক্ষ স্যার। মামলা করতে পারবে। পক্ষ বা পক্ষের প্রতিনিধি, বুঝছেন নি? পরীক্ষায় যদি আসে এই কারা মামলা করতে পারে, ঠিক আছে, পক্ষ পক্ষ বা পক্ষের প্রতিনিধি। তাহলে পক্ষ বা পক্ষের প্রতিনিধি। প্রতিনিধি। কার বিরুদ্ধে করে? যে মানে না তার বিরুদ্ধে, যে মানে না তার বিরুদ্ধে। তাইলে এটা কত ধারাতে আছে? যারা মামলা করতে পারবে, এটা আছে 23 ধারাতে, বুঝছেন? যারা মামলা করতে জি। পারবে। হুম। তাইলে যে যে সকল পক্ষ ব্যক্তি- লুজার হচ্ছে, জি, যে 23 সকল ব্যক্তি ধারা। চুক্তি প্রতিকার পেতে পারে। যে সকল ব্যক্তি প্রতিকার পেতে পারে, 23 ধারা। জি। অথবা যারা জি। মামলা করতে পারে, অথবা এইভাবে আসতে পারে যাদের ক্ষেত্রে আপনার এই চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, সংশ্লিষ্ট ধারার লোকে ব্যাখ্যা করো। এই যে ক্ষেত্রে লেখছে, অনেকে 12 ধারা লিখবে। এটা কি জড় বস্তু বলছে না পক্ষের কথা কি ইঙ্গিত দিচ্ছে? যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, তাহলে তাহলে কি স্যার এখানে লিখবেন? হবে পক্ষ, স্যার এখানে হবে পক্ষ 23 ধারায় মামলা করতে পারবে। হ্যাঁ, তাহলে যাদের ক্ষেত্রে যদি আসে, আর আপনি যদি 12 আর 21 দেন, হবে? না না না, হবে না। যাদের ক্ষেত্রে মানে কি? যে মামলা করতে পারে। হুম। দেখেন ভালো করে বললেন। আর যেসব ক্ষেত্রে যদি আসে, তাইলে কি 23 দিলে হবে না 12 দিতে হবে? যেসব ক্ষেত্রে 12 12 12 পারবে। 12। 23 যেসব আচ্ছা, ক্ষেত্রে এখন- মানে ওই চারটি, ব্যক্তিকে বুঝাইছে। যেসব ক্ষেত্রে মানে ওই হ্যাঁ, চারটি। ব্যক্তিকে, হ্যাঁ জি। ব্যক্তিকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাইলে যারা মামলা করতে পারে 23 ধারা, আর যারা মামলা করতে পারে না এটা হচ্ছে 24 ধারা। আচ্ছা আচ্ছা, 24 এই যে ধারায় মামলা পজিটিভ করতে নেগেটিভ, পারে না। পজিটিভ নেগেটিভ বলছি না আপনারে? জি জি জি। 23 ধারায় পারে, 24 ধারায় কি হুম। হুম। পারে না। পারে না। হুম। তাইলে 23 আর যাদের 24 ক্ষেত্রে হয়ে গেল কিনা? জি, যাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রদান করা সম্ভব না। হ্যাঁ, 24 ধারা। আর যাদের ক্ষেত্রে সম্ভব 23 ধারা। এটা একটু 23 ধারা। অ্যাডভান্স লেভেলের, অনেকের মাথায় ঢুকতে চায় না, কিন্তু এখান থেকে এবার প্রশ্ন আসবে। এই এখানে পরীক্ষায় স্যার অনেক এমসিকিউ প্যাচ স্যার, আসবে, এগুলো রিটেনও আসবে। স্যার মনে থাকে না, এখানে অনেক প্যাচ। এগুলা তো আপনার এই প্যাচ তো অনেকের আপনার বুঝাইতেও সমস্যা হয়। আসসালামু আলাইকুম। 23 এবং 24 ধারাটা যদি আরেকবার একটু বলতেন প্লিজ। 23 হচ্ছে যারা মামলা করতে পারে, 23 বলছি যারা মামলা করতে পারে। হ্যাঁ, যারা মামলা করতে পারে সেটা হচ্ছে 23 ধারা, তাই না? হ্যাঁ, আর যারা পারে না এটা হচ্ছে 24 ধারা। সেটা বুঝতে পারছি, কিন্তু আগে যে একটু মানে বোঝালেন যে পক্ষগণের ব্যাপারটা। যারা মামলা করতে পারে ওরা হলো ব্যর্থ। 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তিরও হ্যাঁ। মামলা করতে পারে। জি, এটা বলবো। হ্যাঁ, 23 ধারাতে জি, 8 জি। শ্রেণীর ব্যক্তি। জি। ঠিক 12 আছে? ধারাটা কি বলছে? 12 ধারা আমি আচ্ছা, 12 প্রশ্নটা মনে মানে বোঝাতে দেশটিকে পারিনি, একটু উল্লেখ প্লিজ করে কথা বলতে হচ্ছে দেন। মামলা করে। আমি বলতেছি শুনেন, 12 ধারাটা হচ্ছে একটা জিনিস যেটা নিয়ে চুক্তি হয়। আপনি যখন বাজারে বেচেন, আপনি একটা জিনিস নিয়ে যান না,
জিনিসটা আপনি একটা পক্ষ বিক্রেতা, আরেকজন বাজার থেকে কিনতে আসে, সে কি ক্রেতা। ক্রেতা। আপনার কথাই চিন্তা করেন, মনে করেন আপনি একটা কিছু বেচবেন, ঠিক আছে, আপনি দুধ বেচতে যাচ্ছেন, তো দুধটা হচ্ছে মাঝের যে জিনিসটা, আর আপনি হচ্ছে ক্রেতা, বিক্রেতা আরেকজন হচ্ছে ক্রেতা, তাহলে এটা বাড়ির মধ্যে চলে আসেন, বাড়ির বিক্রি, তো বাড়িটা একজন বেচবে আরেকজন কিনবে, বুঝছেন? তো মামলা কে করবে, এটা কি আগে বোঝা যায় মামলা কে করবে? এখন যদি বিক্রেতা না বেচে তাহলে ক্রেতা করবে, আর ক্রেতা কিনতে চায় বিক্রেতা বেচতে চায় না, তখন ক্রেতা করবে বিক্রেতার বিরুদ্ধে, বুঝেন নাই? আচ্ছা, এখন যখন এখন বিরুদ্ধে ক্রেতা করলো, আমি বিক্রি করতে চাইতেছি, ক্রেতা কিনতে চায় না, তাহলে সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে কেন মামলা করব? চুক্তি করছেন না আগে আপনি? স্যার এক্ষেত্রে তো আগে একটা চুক্তি ছিল তার কাছে, একটা চুক্তি তো ওই চুক্তি যে ছিল। বাড়ি বিক্রির ও, চুক্তি, চুক্তি আচ্ছা, করছেন, ঠিক সে তো আছে। চুক্তিবদ্ধ কেনার জন্য। আচ্ছা, ওকে ওকে, আর থ্যাংক ইউ। চুক্তি না হইলে তো আর আপনি মামলা করতে পারবেন না, আপনি কি রাস্তা থেকে একটা করবেন যে আপনি বাড়ি কিনেন? বুঝেন না? জি। তাই হুম। বিষয়টা হলো দুইটা পক্ষের মধ্যে আগেই চুক্তি হয়েছে, একজন বিক্রি হ্যাঁ, করবে আরেকজন কিনবে। এখন জি, দুইজনের মধ্যে যদি ক্রেতা যদি না কিনতে চায়, বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা কিনবে না, তখন বিক্রেতা ক্রেতার বিপক্ষে মামলা করবে। বিষয়টা তো জি, এইটাই। তাহলে চুক্তি হ্যাঁ, হ্যাঁ, জি, চুক্তি হওয়ার তাহলে কারণেই তো মামলাটা হচ্ছে, জি, বাস্তবায়ন আবার না হলেই তো মামলা। আবার আবার কখন করতে পারবে না, এটা বলছে 24 ধারায়, 24 হ্যাঁ। বুঝছেন তাহলে কিনা? চারটা কখন করতে পারবে না আর কখন করতে পারবে, এটা 23-24 বলছে বলছে তাই না? জি, কিন্তু ব্যাপারটা জি, হচ্ছে যে জি, আপনি জি, কাইন্ডলি যদি একটু মেহেরবানি করে 23 এবং 24 ধারাটা যদি একটু আরেকবার বলতেন আর কি, পারবে না, এটা তো বলতেছি, মূল কথা। উদাহরণটা হ্যাঁ, প্লিজ। জি, পারবে কারা? ওই যে আপনি চুক্তি যেহেতু হয়েছে তাহলে তো আপনি অবশ্যই পারতেছেন। এখন কিছু কিছু ক্ষেত্রে আবার পারা যায় না, যদি যে আপনার মামলা করবে তার মধ্যে যদি কোনো ইয়ে থাকে, আপনার ল্যাকিংস থাকে, ল্যাকিংসটা কি, সে যদি আপনার ক্ষতিপূরণ আদায় করতে না পারে, সে যদি আপনার ক্ষতিপূরণ আদায় করে ফেলে, অথবা সে যদি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করে, বুঝছেন কিনা? জি, চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে, ধরেন যে আপনি একটা সম্পত্তির মালিক না, আপনি আমার সাথে চুক্তি করছেন, তাই দেখি আপনি আমার চুক্তি না মানলে কি আপনি আমার সাথে এখান থেকে ক্ষতিপূরণ নিতে পারবেন? বা আপনি বলছেন যে চুক্তি অনুযায়ী কাজ না করলে তুমি আমার 1 লাখ টাকা জরিমানা দিবা, এখন 1 লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে নিছেন, নিয়ে কি আপনি আর মামলা করতে পারবেন? আপনি তো একটা প্রতিকার অলরেডি নিয়ে নিছেন, বুঝেন নাই? জি, আবার জি, চুক্তি অনুযায়ী মনে করেন যে আপনার ইট দেওয়ার কথা, আপনি, উনি বালু দিবে, আপনি ইট দিবেন, আপনি ইট দেন নাই, আপনি কি করেন নাই, ইট দেন নাই, এখন ওরে হুম, বলতেছেন তুমি বালু দাও না, এই জন্য আমি এটা করতে পারতেছি না, ঠিক জি। আছে? এখন আপনি যদি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন তাহলে আপনি মামলা করার অযোগ্য ব্যক্তি হয়ে যাবেন, এটা তো তাহলে সিম্পল ইস্যু। তাহলে 24 দ্বারাই তাহলে আমরা এই সুবিধাটা তারা পাবো না, পাবে না। না, হুম, 24 দ্বারাই মামলা করতে পারবে না। পারবে না, হ্যাঁ। এখন প্রতারণা করে যদি কোনো কিছু, প্রতারণা, ঠিক আছে, প্রতারণা করে যদি কোনো চুক্তি সম্পাদন করে, সেই ক্ষেত্রেও আপনার 24 দ্বারাই কি করতে পারবে না, সে মামলা করতে পারবে না। স্যার আমার একটা প্রশ্ন তার আছে স্যার। যোগ্যতা হারাই ফেলছে সে মামলা করার, বুঝছেন? এখন একটা প্রবলেম দেখি আমরা, দাঁড়ান, তো স্যার এটা আমার একটু একটা জটিল। আচ্ছা, স্যার আমার মাথায় একটা প্রশ্ন আছে স্যার, বলেন। একদম সমসাময়িক স্যার, কারেন্ট কারেন্ট বেসিস আর কি স্যার। হ্যাঁ, স্যার এখন তো স্যার যে সমস্যাগুলো, যেমন স্যার ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো হচ্ছে, আচ্ছা, ওদিকে না যাই, গেলে লম্বা হয়ে যাবে, আমরা এটা না পরে স্যার আপনি আমার সাথে পার্সোনালি বলেন, না আপনাকে স্যার এটা এখন যেগুলা পরীক্ষায় আসবে এগুলাতে যাই, হ্যাঁ, একটু আমার দাঁড়ান কাছে আমার। মনে হয় স্যার এটা পরীক্ষা আসতে পারে স্যার, এটাও একটা প্রশ্ন হতে না, পারে স্যার এইভাবে এরকম। এইভাবে আসবে না, আমি যেগুলা বলি ওগুলো দেখেন, আমি আরেকটা আচ্ছা ঠিক, প্রবলেমে যাই, তাহলে ওকে আপনি স্যার। বেসিক ক্লিয়ার হবে। স্যার স্যার আপনার আইন বিচারণ বইতে আপনি কিন্তু 23 ধারায় যে 8টি ক্ষেত্রে যে মামলা করা যায় ওইটা কিন্তু আপনি দেন নাই, আপনি দিচ্ছেন ওই হলো 8টা ক্ষেত্র 24-এর 4টি দিতেন। এমসিকিউর জন্য আপাতত লাগতেছে না, এই জন্য দিই নাই, এমসিকিউ আচ্ছা, বই তো এটা, জি 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 এমসিকিউর জন্য এত ডিটেলসে লাগে না, বুঝছেন কিনা? আচ্ছা, জি জি দেখেন, জি। এ বি এর এজেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়ে সি এর সাথে একটি বাড়ি কেনার চুক্তি করে। এ সেটি কোন বি এর জায়গায়? ওই যে দেখেন একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, স্যার এটা কোথায় স্যার? ওই যে শেষে ওই শেষে যে আইন বিচারণের ওই যে সুনিশ্চিত প্রতিকারের শেষে যা দেখেন শেষে। এই যে এখানে দেখেন, আমার স্লাইডে দেখেন, দেখতে পাচ্ছেন হুম, হুম। একটা স্লাইড কি শো হচ্ছে, শো হইছে? জি 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 জি।
মডেল টেস্ট নাম্বার জি স্যার 1। শো হয়েছে স্যার। ছোট বইটা স্যার, দেখো, ছোট বইটা তো। না ছোট বই না, এটা আরেকটা এটা প্র্যাকটিস ম্যানুয়াল, আমি দিব ঈদের পরে। ও এটা এ নাই বি তাহলে। এর এ বি এর আচ্ছা, এজেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়ে সি এর সাথে একটি বাড়ি কেনার চুক্তি করে, কিন্তু বাস্তবে এ বি এর এজেন্ট হিসাবে কাজ করছে না। সে একটা প্রতারণামূলক ভাবে কি করছে, আপনার পরিচয় দিছে, এবং এটা নিজের স্বার্থে সে বাড়িটি কিনতে চাচ্ছে। এজেন্ট হিসাবে পরিচয় দিছে কিন্তু সে নিজের স্বার্থে কিনতে চাচ্ছে। এই পরিস্থিতিতে নিচের কোনটি সঠিক হবে? দেখেন আমি কি বলছি, আপনার কি এখন এই হচ্ছে কিন্তু বাস্তবে বি এর এজেন্ট হিসেবে কাজ করছে না, নিজের স্বার্থে বাড়িটি কিনতে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিচের কোনটি চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারবে? এখন বি কে কি করছে, সি এর এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু আসলে কি করছে, মিথ্যা কথা বলছে, নিজের স্বার্থেই সে বাড়িটা কিনতে চাচ্ছে। এখন কি মামলা করলে মামলাটা ঠিক করতে পারবে কিনা, তার যোগ্যতা আছে কিনা মামলা করার, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এ চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন দাবি করতে পারবে, এ দাবি করতে পারবে না। আপনার পরিস্থিতি অনুযায়ী এইভাবেই উভয়ই দাবি করতে পারবে, উপরে কোনোটাই সঠিক না। তাহলে এটা অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? কে ক স্যার বি নাম্বার, এই চুক্তির বি সুনির্দিষ্ট নাম্বার, বলবৎ দাবি করতে হয় পারবে না না। বি বা বাস্তবায়ন দাবি করতে পারবে না, কারণ সেখানে কি প্রতারণামূলক ভাবে কি করছে, মানে কি সে যোগ্যতা হারাইছে, সে কি করছে, তার মামলা করার যোগ্যতা হারাইছে। ঠিক আছে, এটা এটা তো 2400 সাথে প্রতারণার মিল কাছে, রেখে এটা আমরা পারবে না ওটা। করবো, পারবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি প্র্যাকটিস প্রবলেম এগুলো আমি প্র্যাকটিস করাবো আপনার সামনে, হয়তো বা আমরা ক্লাসটা আর একটু বাড়াবো সময়। আচ্ছা দেখেন এটা পারেন কিনা, আদালত কয়টি ক্ষেত্রে লিখিত চুক্তি রদের আদেশ দিতে পারে? কয়টা ক্ষেত্রে? চুক্তি রদ করাইছি 3টি ক্ষেত্রে। তিনটি। এই যে সঠিক উত্তর 3টি ক্ষেত্রে, ব্যাখ্যা দিয়ে দিয়েছি কোন 3টি ক্ষেত্রে। আচ্ছা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বলবৎ করার শর্ত কি? চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে, ক্রেতাকে অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে, ক এবং খ উভয়ই, আর বড় গ গতিতে গ শিখিয়ে গ যে হবে গ কেবল দখলে থাকলেই চলবে। তাহলে অ্যান্সার কি হবে? গ গ ক এবং খ উভয়ই। উভয়ই, স্যার চুক্তিটি মানে লিখিত নিবন্ধিত এটাও হইতে হবে উভয়। আবার এটাও হইতে হবে, অবশিষ্ট হ্যাঁ টাকা হ্যাঁ জমা দিতে হবে, নাইলে সে মামলা করতে গ হবে, পারবে না। উত্তর গ হবে। দুইটাই। ঠিক আছে। আর হুম। যদি এটা না থাকে চুক্তির অবশিষ্ট, তাইলে ক হবে? বুঝেন নাই? তাহলে হবে ক, তাহলে হবে ক, জি। এগুলা বুঝতে হবে। তাইলে এইগুলা কি, আপনি ধরেন যে এই এই একটা বাড়ির আপনার করছেন, বিক্রয় চুক্তি করছেন, হ্যাঁ, এখন চুক্তিটা লিখিত তো হতেই হবে মামলা করতে হলে। আর আপনি ক্রেতা, আপনি যদি ধরেন যে চুক্তি করার সময় কিছু টাকা দিয়ে বায়না করছেন, তারপরে অবশিষ্ট টাকা রয়ে গেছে আরো 5 লাখ, ওইটা জমা দিয়া তারপর আপনাকে মামলাটা করতে হবে। এই জন্য এই দুইটা শর্তই কি প্রয়োগযোগ্য, বুঝছেন কিনা? জি জি স্যার। স্যার বুঝি নাই তারপরেরটা স্যার, এটা দেখেন, একটু স্যার একটু আগে আর একটু বুঝিয়ে দেন না। আপনি আমার সাথে একটা বাড়ি কেনার জন্য উম, বায়না করছেন, মনে করেন যে একটা বাড়ি বেচবো আমি 20 লাখ টাকায়, আপনি 10 লাখ টাকা দিচ্ছেন আর 10 লাখ টাকা আপনি পরে দিবেন। তো আপনার এখানে বলা হচ্ছে 21 এর ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বলবৎ করার শর্ত কি? শর্তটা হচ্ছে কি, যে কি চুক্তিটা অবশ্যই লিখিত ও নিবন্ধিত হইতে হবে, এটা একটা শর্ত 21 এর এতে পড়ছি। আর জি যে জি কিনবে সে যদি মামলা করতে চায়, তাহলে তার অবশিষ্ট টাকা আদালতে জমা দিয়ে মামলা করতে হবে। ওই যে আরো 10 লাখ টাকা বাকি আছে না, ওই হুম টাকাটা জমা দিতে হবে আদালতে, হুম বুঝছেন? জমা দিয়ে মামলা করতে হবে। এখন বিক্রেতাকে বলতে হবে যে তুমি এটা বেচো, আমি সব দিয়ে দিচ্ছি, এটাই বলা হয়েছে এখানে, বুঝছেন? জি জি 21 এর এতে পড়বেন, 21 এর এতে আমার ছোট বই আছে না, এটা দেখেন না বের করে আপনি, জি জি স্যার। আছে। ছোট বই বের করেন। 21 এর বইটা ছোট কিন্তু অনেক কিছু দিয়ে দিছি কিন্তু। এই যে দেখেন, আপনি 48 পৃষ্ঠায় যান, ওখানে গিয়ে দেখেন, যদি রেজিস্ট্রিকৃত না হয় এবং চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা না হয়, তাহলে করতে পারবেন না, বুঝছেন? দেওয়া আছে জি না, ওখান থেকে তো এমসিকিউ বানাইছি নাকি? জি হ্যাঁ, জি আছে। অনিবন্ধিত স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তির হুম, প্রতিবন্ধকতা। হ্যাঁ আচ্ছা। স্থাবর সম্পত্তি তারপরে বিক্রি দেখেন, তারপরে দেখেন এটা আদালত কয়টি ক্ষেত্রে চুক্তি রদের, এটা তো বললো, এটার মধ্যে হয়ে গেল। আহ,
ওই তো এই এমসিকিউ গুলো আপনাকে প্র্যাকটিস করাবো। এই ক্লাসটা শেষ করে ঈদের পরে এমসিকিউ প্র্যাকটিসের জন্য 1-2 দিন রাখবো, আর 2 দিন ক্লাস করবো। বুঝছেন কিনা? আমি পড়া দিয়ে দিব, আপনারা স্যার, এই একদিনে বই 100টা। স্যার এই বইটা হ্যাঁ, কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দিন, এটা হার্ড এটা কপি দিয়ে দিব। এটা। এটা এই ঈদের ছুটিতে কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা কারেকশন করতে হবে কিছু। বুঝছেন কিনা? এখন এখন আপনি যদি ধারা না পড়ে শুধু আবার এমসিকিউ করেন তাহলে কাজ হবে না কিন্তু। বুঝছেন কিনা? জি স্যার, আপনাকে অবশ্যই। ধারা পড়ে তারপরে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো সব প্র্যাকটিস করাবো। আপনারা হচ্ছে 200 এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন না? সঠিক পারবো স্যার, সব স্যার, পড়া তো, ইনশাল্লাহ। সব পড়া, সব পড়া। এই যে দেখেন, একজন খেলোয়াড় কোনো এক মৌসুমে একটি ক্লাবের সাথে খেলতে চুক্তিবদ্ধ হয়, কিন্তু উক্ত খেলোয়াড় পরবর্তীতে অন্য ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়। এক্ষেত্রে প্রথম ক্লাব তাদের চুক্তি বাস্তবায়ন করতে পারবে কিনা, যে তাদের এখানে খেলতে হবে, এটা বাস্তবায়নযোগ্য কিনা? জি স্যার, যোগ্য, চুক্তি যোগ্য। বাস্তবায়নযোগ্য। নয় স্যার। বাস্তবায়নযোগ্য নয়। কারণ কি, খেলা এটা স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, ধরেন যে যে যোগ্যতার উপর চুক্তি নির্ভর করছে, করে। যে চুক্তি করছে তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, তো সে খেলবে কেমনে? তাহলে চুক্তিটা কি বাস্তবায়নযোগ্য নয়। বুঝছেন কিনা? কারণ জি কি, স্যার। এই ব্যাখ্যা দেওয়া আছে, খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতার প্রয়োজন হয়, আর ব্যক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে যে চুক্তি হয় ওই চুক্তি বাস্তবায়ন করা যায় না। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের এমসিকিউ পড়াইতে হবে আমার মনে হচ্ছে। বেসিকটাকে আরো স্ট্রং হতে স্যার হবে এটা কি আমাদের। স্যার এটা কি 57 ধারা নাকি স্যার? না না, এটা 57 ধারা না, এটা 21 ধারাতে, 21 ধারাতে। আপনাদেরকে দুইটা পাশাপাশি পড়াবো সামনে, তাহলে আপনাদের বেসিক ক্লিয়ার হবে। বুঝছেন? বেসিক, সঠিক স্যার, বেসিক যতটা ক্লিয়ার হয়েছে, আরো আপনার এইগুলা প্র্যাকটিসে এবং বেসিক দুইটা মিলে একসাথে রান করলে আশা করি হ্যাঁ, হয়ে যাবেন। আমাদের। আমি সব রেডি করে রাখছি, সব প্ল্যান করে রাখছি, এখন আপনারা শুধু ইমপ্রুভ দিবেন, তাইলে হয়ে যাবে। বুঝছেন কিনা? আচ্ছা, আমরা কই ছিলাম? এই যে ওইটা শেষ হয় নাই কিন্তু, ওইটা কি কিছুটা বুঝছেন আপনারা? জি স্যার, বুঝতে পারি। তাহলে যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, কত ধারা? যেসব ক্ষেত্রে, 12 ধারা স্যার। যেসব ক্ষেত্রে সম্ভব না, 21 স্যার। তাইলে সম্ভব না। এটার পজিটিভ নেগেটিভ, 23 এবং পজিটিভ 24। নেগেটিভ, না এটা 12 আর 21। আর যাদের ক্ষেত্রে চুক্তির বাস্তবায়ন সম্ভব, যাদের ক্ষেত্রে 23 23 স্যার। আর 23। 24। আচ্ছা, ধরেন যে আপনি, আচ্ছা আজকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি কারণ টপিকটা ক্রিটিক্যাল। অন্য ক্লাসে কিন্তু আমি এত কথা বলার সুযোগ দিই না, আজকে দিয়েছি কারণ জিনিসটা সলভ হতে হবে। এই জিনিসটা অনেকেই বাদ দেয়, করে না। এখান থেকে প্রশ্ন আসবে, এবার বলে দিচ্ছি। ধারাগুলাই কঠিন, এই ধারাগুলা বেসিক জিনিসটাও বুঝতে কঠিন হচ্ছে, আর ধারাগুলাই হ্যাঁ। কঠিন। জি, তাই 23-24 কি পজিটিভ নেগেটিভ বুঝছেন? যাদের এখন ক্ষেত্রে clear, স্যার। সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ক্ষেত্র, মানে ঘটনা। এটা কি মাঝখানে কি ক্ষেত্র। থাকে? ঘটনা থাকে। আর ঘটনার এক পাশে থাকে একটা মানুষ, একটা পক্ষ, আর অপর পাশে থাকে কি আরেকটা পক্ষ। আর একটা পক্ষ। তাইলে এখন বুঝছেন, এখন মনে হয় ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ঘটনা লেখেন, এখন লেখেন ঘটনা, এক পক্ষ, আরেকটা কি আরেকটা পক্ষ, যার যে বিবাদী হয়, আর এক পক্ষ কি যে বাদী হয়। এই ঘটনা ছাড়া বাদী বিবাদী সম্ভব? সম্ভব না, ইস্যু ছাড়া হবে না। ঘটনা লাগে না? তো ঘটনাটা হচ্ছে কি 12 আর 21, যে আপনি করতে পারবেন কি পারবেন না। এই সব ঘটনায় কি আপনি মামলা করতে পারবেন? ঘুষ খাওয়ার ঘটনায় মামলা করতে পারবেন? আমি সম্ভব না। কিন্তু আপনাকে পড়াইতে আসি নাই, আমি আসছি আপনার বেসিকটা ক্লিয়ার করতে। পড়াইতে অনেকেই পড়াচ্ছে, পড়াবেন, কিন্তু বেসিকটা ক্লিয়ার করা জরুরি। আচ্ছা, এখন যে পক্ষ মামলা করলো, তাইলে অপর পক্ষ কি হয়ে গেল? বিরুদ্ধ পক্ষ না? সঠিক স্যার। তা যাদের বিরুদ্ধে মামলা করা যায়, এখন চলে আসেন যাদের বিরুদ্ধে মামলা করা যায়, এটা বলতে 27-এ। আর যাদের বিরুদ্ধে করা যায় না, দুইটা বিষয় না, 28-এ। 28। বুঝছেন? কঠিন কঠিন কঠিন। দেখছেন নি? চিত্র আকারে, চিত্র দিয়ে কত সুন্দর পড়ে ফেললাম আমরা। যাদের বিরুদ্ধে করা যায় মানে কি, ধরেন ক্রেতা মামলা করলো, বিক্রেতা বেচে না, এই জন্য
তাইলে কি বিপক্ষ কি? এটাই তো বিপক্ষ, বিবাদী যেটা, যাদের বিরুদ্ধে মামলা করা যায়। আবার যাদের বিরুদ্ধে মামলা করা যায় না, এটা আবার কেমনে? এটারও একটা ফ্যাক্ট আছে। 27 ধারাতে কি বলছে? যাদের বিরুদ্ধে মামলা করা কে যায়, কার বিরুদ্ধে? সম্ভব। পক্ষের পক্ষের বিরুদ্ধে, অপর পক্ষ যে আছে, তাই না? চুক্তির ওই পাশে যে আছে সে, অথবা ওই পক্ষের প্রতিনিধি যদি থাকে, সে মরে গেলে তার প্রতিনিধি থাকে না, প্রতিনিধি মামলা করতে পারে। তাহলে কি প্রতিনিধি তার পক্ষের বিরুদ্ধে তো মামলা করতে পারে, যে চুক্তি মানতেছে না। এখন আবার 28 ধারাতে বলছে যাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, যাদের বিরুদ্ধে কি করতে পারবেন না, মামলা করতে পারবেন না। এটা আবার 28 ধারাতে বলছে। এটা আবার কে? যাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা কখন? এটা বুঝতে হবে। 28 ধারাটা আমি বুঝাই। 27 তো বুঝছেন? 28 নেগেটিভ, যাদের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কারা? ধরেন আপনি একজন যে উল্টা পাল্টা বুঝাইছেন, প্রতিদান কম দিছেন, ভুল বিবরণ দিছেন, অবৈধভাবে কোন একটা সম্মতি আদায় করছেন, ঠিক আছে? যাদের কাছে আইন বিচরণ এমসিকিউ উইন উইন মোটা বই আছে, তারা 219 পৃষ্ঠায় দেখেন, সুন্দর করে দিয়ে দিয়েছি, আর শর্ট সাজেশনও আছে মনে হয়। আচ্ছা, 28 ধারাতে কি বলছে? তিনটে এটা আমরা একটু ক্ষেত্রে দেখি। তিনটা 28 বিষয় আছে ধারাতে এখানে। দেখেন, প্রতিদান যাদের বিরুদ্ধে করা যায় না, এটা 28 ধারাতে বলছে। কার বিরুদ্ধে করা যায় না? আপনি মনে করেন যে আমি হচ্ছে একটা বাড়ির বিক্রেতা, আর আমি কিনবো, আমি হচ্ছে ক্রেতা, আপনি বিক্রেতা। বিক্রেতা কি করছে, আরে ক্রেতাই কি করছে, বিক্রেতারে উল্টা পাল্টা বুঝাইছে। মনে করেন বিক্রেতা একটু বৃদ্ধ মানুষ, একটু কম বুঝে। বিক্রেতারে বলা হচ্ছে আপনার যে জায়গাটা, এটার জায়গার দাম, এটা তো রাস্তার পাশের জায়গা, কিন্তু অনেক গর্ত, এটা মাটি ভরাট করে আপনি দখলে রাখতে পারবেন না, অন্যরা নিয়ে নিবে। হ্যাঁ, আপনি আমার কাছে বিক্রি করে ফেলেন, সামনে রাস্তা হবে, রাস্তা হইলে রাস্তা আপনার জায়গা নিয়ে নিবে, টাকা দিবে না। এই ভুলভাল বুঝায়া, ধরেন যে জায়গার দাম আপনার প্রতি কাঠা 10 লাখ টাকা, এখানে মনে করেন 3 কাঠা আছে, 30 লাখ টাকার জায়গা, আপনি তারে ভুলভাল বুঝায়া 1 লাখ টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য প্রস্তাব করছেন, এবং তার কাছ থেকে একটা সম্মতি আদায় করে নিছেন। এবং প্রতিদান মারাত্মক ভাবে অপর্যাপ্ত না? হ্যাঁ, প্রতিদান অনেক কোনটা? 30 প্রতিদান লাখের যেটা জায়গায় আপনি 1 লাখ, মারাত্মক ভাবে লাগবে। অপর্যাপ্ত হইল। এবং ভুল বুঝাইলে এবং তার কাছ থেকে ভুল বুঝে কোনো সম্মতি আদায় করলে, এই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। মানে তার বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারবেন। এটাই বলছে 28 দ্বারা, বুঝছেন? এখন এগুলো একটু ক্রিটিক্যাল, অনেক পড়াই না, পড়াইলেও বুঝে না, কিন্তু আপনারা বুঝবেন আমি যেভাবে বুঝাইছি। তাহলে আপনারা 3টা লাইন লিখবেন, এখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। মাঝখানে লেখেন যেসব ক্ষেত্রে, লেখেন যেসব ক্ষেত্রে, আরো সহজ করে দিই, যেসব ক্ষেত্রে। সাইডে স্যার লেখেন এই পাশে। স্যার 27 হলো 5টি ক্ষেত্রে, আর 28 হলো 3টি ক্ষেত্রে। জি, জি। যাদের ক্ষেত্রে। আর এই পাশে লেখেন যাদের বিরুদ্ধে। শেষ, পড়া শেষ। যাদের বিরুদ্ধে, বুঝছেন কিনা? যাদের ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে, যাদের বিরুদ্ধে। আবার প্রত্যেকটার কি করবেন? পজিটিভ নেগেটিভ। তাহলে 6টা দ্বারা চলে আসলো, এবং এখান থেকে 1 মার্ক পাবেন আপনি এবারে এমসিকিউতে, রিটেনে। এখন পরীক্ষায় যদি আসে যেসব ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায়, কত দিল? 12 দ্বারা, কত দিল? 21 দ্বারা, কত দিল? 23 দ্বারা, বড় কত দিল? 27 দ্বারা। কোনটা হবে? 12 ধারা স্যার। আর 12 যারা ধারা। লিখিত দিবেন, শুনেন, যারা লিখিত দিবেন এই 3টা প্রশ্ন পড়ে ফেলবেন, একটা প্রশ্ন এবার পাইতে পারেন। গতবার তামাদি আইন থেকে আমি বলে দিছিলাম একটা প্রবলেম আসবে, ওই যে নকল পাইতে এতদিন সময় লাগে, আমি পরীক্ষাও নিছিলাম, এটা আসছে। কারণ আমার একটা আইডিয়া আছে যে অগুরুত্বপূর্ণ থেকে কি আসছে আর কি আসে নাই, কি আসতে পারে।
এই তিনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। লিখিতরা মুখস্থ করে ফেলবেন এই তিনটা প্রশ্ন, আর এমসিকিউরা এমসিকিউ আকারে জাস্ট মনে রাখবেন। তাইলে যেসব ক্ষেত্রে চুক্তির বাস্তবায়ন করা যায় না, কত ধারা? 12 ধারা 21 21 ধারা ধারা স্যার 21 21 স্যার ধারা। যাদের ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায়, কত ধারা? 23 ধারা 23 ধারা। তাইলে আরেকটা কি না, যাদের ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না, 24 ধারা 24 ধারা। এইভাবে লেখা রাখেন খাতায়। আর যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলা করা যায়, কত ধারা? 27 ধারায় 27 যাদের বিরুদ্ধে করা যায় না, কত ধারা? 28 ধারায় 28 তাইলে কি মজা পাচ্ছেন কিনা পড়ে বলেন? জি স্যার আপনাদের মজা লাগছে কিনা, আর কি লাগে আপনার? এটাই খুব চমৎকার একটা বিষয় এসআর অ্যাক্টের। ছবি স্যার ছবি 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 ম্যাজিক তাহলে ক্ষেত্র কিন্তু সব জায়গায় আছে, ঠিক আছে? বুঝতে হবে কোনটা মানুষ আর কোনটা ঘটনা। তাহলে এই মাঝখানেরটা কি? ঘটনা। ঘটনা আর ঘটনার দুই পাশে কি পক্ষ? একটা হচ্ছে মানুষ। বাদী পক্ষ, আরেকটা কি বিবাদী। কিন্তু বিবাদী। আমরা কি আগে থেকে জানি কে বাদী হবে কে বিবাদী হবে? জানি না। সিচুয়েশন ডিমান্ড করবে কে বাদী হবে কে বিবাদী হবে, ঠিক কিনা? জি জি এই হচ্ছে ফ্যাক্ট, শেষ। তাইলে এটা কি মনে থাকবে কিনা, মানে টেকনিক হইলো কিনা? এই টেকনিকটা মনে থাকতো। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনি এটা এই ঘুমাইতে যান, আপনি এটা দেখেন, আপনি হাঁটতে থাকেন। এই জন্য আমি বলি যে আপনি চায়ের দোকানে বসেও পড়তে পারবেন, আপনি ঘুমায়েও পড়তে পারবেন, ওয়াশরুমে বসেও আপনি পড়তে পারবেন। এই তিনটা লাইন মনে রাখতে কি টেবিল চেয়ার লাগে কিনা? না। এটা কি রান্না করার সময় কি পড়া যায় না? এটা যায়। আপনি গোসল করতে যাবেন, আপনি যদি মনে করেন যে আমি 6টা ধারার কি জানি বলছিল, ও আচ্ছা এটা আমি যদি মাথায় ঘুরাইতে থাকি আর আমি যদি গোসল করতে থাকি, আমার কেউ না করবে, তাহলে আপনি এখন বলেন, আমি যা সবসময় বলি যে আপনি হাঁটতেছেন, ইচ্ছা থাকলে পড়তে পারবেন। এইভাবে আপনি কিন্তু বর্ণনা করতে পারবেন না, আপনি কি মূল জিনিসটা পড়তে পারবেন। আর এইভাবে যদি করেন, একটু পাগলামি করতে হবে, তাইলে আপনি সাকসেস হবেন। সফলতা আপনার খুবই সন্নিকটে এবং অবিসম্ভাবী। তাইলে এটা আমি মুছে ফেলি। তাইলে আপনি এটা এখন মাথা থেকে সরবে না। দেখেন, বাড়ি বিক্রি এটা কি? বাড়ি বিক্রি এটা কি মানুষ না এটা একটা ঘটনা? ঘটনা তাইলে 12 ধারার 21 ধারা কোথায় প্রয়োগযোগ্য হবে? বাড়ি বিক্রির এখানে। ক্ষেত্রে বাড়ি বিক্রির ক্ষেত্রে 21 ধারা তো এখানে আসবে না, 12 ধারা আসবে। আর জুয়া খেলা হইলে কত ধারা আসবে? 21 স্যার 21। কেন? এটা অবৈধ চুক্তি। আচ্ছা, তাইলে বাড়ির যে বিক্রি করবে একটা পক্ষ আছে, আর যে কিনবে আরেকটা পক্ষ আছে। তাইলে দেখেন, এটা কি আপনি ভুলে যাবেন? আপনি এখন নিজে চিন্তা করেন, আপনাদের সবার 10 তলা বিল্ডিং আছে। কয়তলা? 10 তলা স্যার 10 তলা। আপনি বেচবেন, আর আমি মনে করেন যে আপনাদের পরে 1 কোটি টাকা নিয়ে আসছি, তো আমি কিনবো। ঠিক আছে? তাহলে দেখেন, আপনার বাড়ি একটা বিষয়, আপনি নিজে একটা বিষয়, আমি একটা বিষয়, তাহলে কয়টা বিষয় হইলো? 3টা বিষয় স্যার এটা কি আর জীবনে বলবেন আপনি? তাইলে কে মামলা করতে পারবে? যে চুক্তির পক্ষ সে মামলা করবে। কার বিরুদ্ধে করবে? যে চুক্তি মানে না তার বিরুদ্ধে করবে। আবার তার বিরুদ্ধে কখন করতে পারবে না? ওই যে সে যদি দুষ্ট হয়, ওই যে ধরেন যে ভুলভাল বোঝায়, ভুলভাল ব্যাখ্যা দেয়, হ্যাঁ, প্রতিদান কম দেয়, তাইলে যদি সে চুক্তি করে, তাহলে সে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নে মামলা করতে পারবে না। এখন আমার মনে হয় এটা এতদিন কারোরই ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার দিচ্ছে। ঠিক ঠিক না বে ঠিক? স্যার ঠিক ঠিক আছে। তাইলে এইভাবে প্র্যাকটিস করবেন। তাইলে এইভাবে লিখবেন 12, 21, 21 21 ক্ষেত্রে কখন হবে স্যার? 23,
24, 27, 28 গত ক্লাস করেন নাই? 21 হচ্ছে কোনটা? যেসব ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না। জুয়া খেলার চুক্তি, এটা কি অবৈধ চুক্তি না? এটা কি বাস্তবায়ন করা যাবে? না 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 তাহলে 21 দ্বারা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব না এই ঘটনাতে। বাড়ি বিক্রি এই ঘটনাতে সম্ভব, জুয়া খেলার চুক্তি এই ঘটনাতে সম্ভব না। যেমন আমি আপনাদেরকে বললাম যে আপনারা সবাই হচ্ছে 10,000 টাকা করে দিবেন, আপনাদেরকে আমি 3 মাস পড়াবো। এখন আমি 1 মাস পড়ানোর পরে আমার গলা দিয়ে কথা আসে না, এখন আপনারা আমাকে বাধ্য করতে পারবেন? না পারবেন না। কেন? এটা ব্যক্তিগত যোগ্যতা বা দক্ষতার উপর। তো এটা কত ধারাতে বলছে? 21 ধারাতে বলছে, তাই না? এখন আপনারা যদি কি আমার বাবার ধরেন যে আপনি পড়াই দেন, আপনার ছেলে চুক্তি করছে, আপনি পড়াই দেন, তা আমার বাবা কি পড়াইতে পারবে আমার মতো, বা অন্য স্যার পড়াইতে পারবে আমার মতো? পারবে না। না স্যার। এটা সিনেমার চুক্তি, তারপর হচ্ছে নাটকের চুক্তি, গানের চুক্তি, অভিনয়ের চুক্তি, এগুলা কোনোটাই বাস্তবায়ন সম্ভব। ক্লিয়ার মেসেজ? আচ্ছা, তাইলে এখন আমরা অন্য পড়ায় চলে যাব, অনেক দেরি করে ফেলছি। স্যার 57 ধারা তো কি এরকম কিছু ইয়ে আছে নাকি স্যার? বলতেছি 57 গায়ক স্যার, যায় গায়ক। নাই তো, 57 যায় নাই, গায়ক স্যার। 57 আপনি আরো যেরকম সুন্দর করে বলতেছি। এইটা বলতেছেন স্যার, এরকম মনে হচ্ছে স্যার, সেজন্য বললাম। 57-তে যায় নাই, এখন যাব। আচ্ছা, তাইলে আমাদের এটা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার 57 ধারা, যেটা আপনারা বলতেছেন। এর আগে, এর মাঝখানে আমরা চুক্তি নিয়ে কিছু পড়বো, সামনে পড়বো। 57 ধারাতে কি বলছে? এটা নেতিবাচক চুক্তি। কি চুক্তি? নেতিবাচক। নেতিবাচক মানে কি? নেতিবাচক চুক্তি তার মানে এই 57 ধারা থেকে একটা রিটেন পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল গতবার, এটা আপনারা ভালো করে দেখবেন, আর এমসিকিউ তো এবার আসতে পারে। 57 ধারাতে বলছে একটা চুক্তির 2টা অংশ থাকবে, একটা হচ্ছে কি হাবুদক, আরেকটা কি নাবুদক। 2টা মিলা হবে একটা চুক্তি, হাবুদক আর নাবুদক। হাবুদক আর নাবুদক, ঠিক আছে? আচ্ছা, একটু সাথে থাকে হাবুদক আর নাবুদক, 2টা মিলে হবে কি একটা চুক্তি। আচ্ছা, তো এটা কেমন একটু খেয়াল করেন আপনারা, এটা কেমন হাবুদক আর নাবুদক। এখানে বলছে চুক্তিতে 2টা অংশ থাকবে, একটা হাবুদক আর একটা নাবুদক, ঠিক আছে? হাবুদক যেটা, হাবুদক যে চুক্তিটা, ওই চুক্তিটা আদালত বাধ্য করতে পারবে না। না সূচক যেটা, এইটাতে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। তার মানে হাবুদকটা কি বাস্তবায়ন করা যাবে না, নাবুদকটা বাস্তবায়ন করা যাবে। বুঝছেন? এখনো বুঝেন নাই? উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি, ঠিক আছে, একজন আসেন গ্রুপ থেকে, কে আসবেন আমার নাম বলেন। মনে মোহাম্মদ করেন আলী পলি আছে। আপু। পলি আপু হচ্ছে, আর হচ্ছে কে, আশরাফ। জি আচ্ছা, আর হচ্ছে আশরাফ। 2জন একটা চুক্তি করছে। আশরাফ বলতেছে যে, পলিকে বলতেছে যে আপনি আমার থিয়েটারে গান করবেন। একটা চুক্তি করছে, আমার থিয়েটারে 1 বছর গান করবেন, 12 মাস। কয় বছর? 1 বছর গান করবেন। আর এই 1 বছর আপনি অন্য কোনো থিয়েটারে গান করতে পারবেন না। তাহলে কয়টা চুক্তি হইল? 2টা। হাবুদক কোনটা? হাবুদক কোনটা? আমার থিয়েটারে, আশরাফের থিয়েটারে গান করবে, এটা হাবুদক। আর নাবুদক কোনটা? অন্য কোনো অন্য থিয়েটারে 1 বছর থিয়েটারে গান করতে পারবেন না। তাইলে কি 2টা পাইছেন কিনা, হাবুদক আর নাবুদক? জি জি। আর 57 দ্বারা শর্ততে বলছে হাবুদকটা বাস্তবায়ন করা যাবে না, নাবুদকটা বাস্তবায়ন করতে পারবেন। হাবুদক মানে কি? আপনার থিয়েটারে 12 বছর গান গাইতে হবে, এইটা কি করা যাবে না। সে যদি গান গাইতে না চায়, আপনি তাকে বাধ্য করতে পারবেন না। তার শারীরিক অসুস্থতা থাকতে পারে। যে কোনো ইস্যুতে সে না আসতে পারে, আপনার আচার আচরণ ভালো না হইতে পারে, বিভিন্ন ইস্যু থাকতে পারে, তার গলা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ইস্যু থাকতে পারে। এটা ব্যক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে। প্লাস হচ্ছে হাবুদক। হাবুদকটা
আপনি কি করতে পারবেন না, মামলা করে তাকে আনতে পারবেন না আপনার থিয়েটারে। কিন্তু এই 1 বছর সে যদি আমার সমসাময়িক আরেকটা থিয়েটারে, মনে করেন যে জসিম থিয়েটারে সে গিয়ে গান গাওয়া শুরু করছে, আপনার এনে না আসা, আপনি ওইটা ওখানে যেন গান গাইতে না পারে এই জন্য নিষেধাজ্ঞা দিতে পারবেন। তার মানে নাবুদক বাস্তবায়ন করা যাবে, নাবুদকে নিষেধাজ্ঞা মঞ্জুর করাইতে পারবেন, আবুদকে পারবেন না। বুঝছেন? জি স্যার। জি জি জি। এখন ক্লিয়ার? আরেকটা মানে উদাহরণ ওখান দিই। থেকে ওনাকে, ওই গায়ককে ওখান থেকে গান গাওয়া থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারবেন, জি কিন্তু জি, গান গাইতে ই করতে পারবে না, মানে বাধ্য করতে পারবেন না। বাধ্য করতে পারবে না। হ্যাঁ, এই পলি আপু আপনি জি বুঝছেন? জি স্যার, মানে বিষয়টা হচ্ছে যে আমার থিয়েটার যখন গান গাচ্ছে না, তখন অন্য থিয়েটার যখন গান গাইতে না পারে সে বিষয়টা আর কি না কি করা। তাইলে কোনটা বাস্তবায়ন যোগ্য না? এই যে আপনার থিয়েটারে 12 মাস গান গাইতে হবে, এটা বাস্তবায়ন যোগ্য না। বাস্তবায়ন যোগ্য কোনটা? অন্য থিয়েটারে গান গাইতে না পারে সেটা। আরেকটা উদাহরণ দিই, মনে করেন যে একটা জবের উদাহরণ। কি জব? মনে করেন যে আমি হচ্ছে আইন বিচরণ পাবলিকেশনের মালিক। আমি ধরেন যে আমার 100টা বই আছে, আমি আইন বিচরণ পাবলিকেশনের কি মালিক। আইন বিচরণ পাবলিকেশনের ম্যানেজিং ডাইরেক্টর, এমডি। আমি ভাইবা অ্যারেঞ্জ করলাম, ভাইবা দিলাম যে এখানে হচ্ছে কি হেড অফ নেওয়া হবে, সেলস অ্যান্ড মার্কেটিং, অথবা হেড অফ ডিস্ট্রিবিউশন নেওয়া হবে। বই ডিস্ট্রিবিউশন করার জন্য হেড অফ কি নেওয়া হবে, ডিস্ট্রিবিউশন, অথবা হেড অফ প্ল্যানিং, যেটাই হোক। ঠিক আছে, হেড অফ প্ল্যানিং অথবা হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং। আমি একটা লোক নিব, এখন সে ভাইবা দিতে আসছে, এটাই আমি এমডি আর এটা হচ্ছে এমপ্লয়ি, দুইজন ভাইবা দিচ্ছি চেয়ারে বসে। ঠিক আছে, কি করতেছে, ভাইবা দিচ্ছি। আমি ভাইবা নিচ্ছি, সে ভাইবা দিচ্ছে। আমি তাকে অফার করলাম যে আপনি 1 বছর আমার আইন বিচরণ পাবলিকেশনে চাকরি করতে হবে, খেয়াল করেন। আর জি, অন্য কোথাও আপনি এই 1 বছর চাকরি করতে পারবেন না। তাইলে কয়টা চুক্তি হইলো? দুইটা, একটা হা একটা না। হ্যাঁ কোনটা? আইন বিচরণ পাবলিকেশনে প্রথমটা। চাকরি জি, করবেন, আর না কোনটা? অন্য কোথাও চাকরি করতে পারবেন না। পারবেন না। জি জি। স্যার। তাহলে দুইটা চুক্তি হইলো, একটা হাবুদক আর একটা কি না না বোধক। বোধক। নাবুদক। এই যে দুইটা চুক্তি হইলো, এখন সে 6 মাস পরে আর আসে না। মনে করেন পলি আপু আর 6 মাস পরে আসে না, হেড অফ সেলস এন্ড মার্কেটিং। তো আমি কি তাকে বাধ্য করতে পারবো কিনা? আমি কি তো তাকে বাধ্য করতে আমার পারবেন না। কোম্পানিতে আমি বাধ্য করতে পারবো না। না। হা সূচকে জি পারা যায় না, জি। এটা মনে রাখেন। না সে সূচক যদি অন্য মনে করেন জায়গায় যদি সে চাকরি করে, তাহলে আপনাকে সেখান থেকেই করতে পারবেন। সে মনে করেন যে অন্য আরেকটা হুম। কোম্পানিতে চলে গেছে, মনে করেন অন্য আরেকটা যে কোনো একটা কোম্পানিতে চলে গেছে। তখন আমি হুম, সেইখানে নিষেধাজ্ঞা দিতে পারবো, সেই জন্য অন্য জায়গায় চাকরি করতে না পারে। পারবে না। কারণ কি? কারণ হুম, চাকরিটা এটাও কি একটা ব্যক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে কে জি। হয়। এই জন্য আমি কি এই জায়গাটাতে আপনার কি করতে পারবো না। বুঝছেন কিনা? বাধ্য করতে পারবো জি না। স্যার। ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। স্যার। সাধারণ তারা বুঝছেন? এখন পরীক্ষায় আসলে যারা লিখিত দিবেন, এত মুখস্থ করার কিছু নাই। আমি যা বলছি বুঝছেন না, এটি লিখে দিয়ে আসবেন, আপনি পাস করে ফেলবেন, লিখবেন। 57 ধরেন দ্বারা কোনো কোশ্চেন যদি স্পেসিফিক 57 দ্বারা কোশ্চেন আসলে কোনো সমস্যা হবে না, এটা দিতে পারবো। আপনি নিজের বাসায় লিখবেন যে জি জি আপনার কোনো একটা চুক্তিতে আপনার দুইটা অংশ থাকবে, একটা অংশ হবে হাবাচক আর একটা অংশ হবে নাবাচক। ঠিক আছে? জি আদালত মামলা করলে আদালত হাবাচক চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন বাধ্য করতে পারবে না, কিন্তু নাবাচক অংশে কার্য সম্পাদনের নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। শেষ। তারপর একটা উদাহরণ দিয়ে দিবেন, এই যে চাকরির উদাহরণই দেন না আপনি, গান গাওয়ার উদাহরণ দিতে পারেন। মমতাজ গান গাইতে আসবে বা জেমস আসবে, জেমসকে বাধ্য করতে পারবেন না। অন্য জায়গায় আবার যদি ওই টাইমে টাকা বেশি পায় আবার অন্য জায়গায় যায়, ওখানে কিন্তু বাধ্য করতে পারবেন যে তুমি ওখানে গান সাবিনা করতে পারবে ইয়াসমিন, না। লাইলা। ঠিক আছে, সাবিনা ইয়াসমিন। বুঝছেন? তাইলে কি জি স্যার। 57 ধারা শেষ? এখন 56তে চলে আসেন, আমি খুব দ্রুত আপনার শেষ করে দিব। কারণ রোজা রাখছেন, ঈদের পর থেকে আমাদের ইফেক্ট একটু বেশি হবে। প্লাস হচ্ছে আমাদের এসআরএক্স শেষ হয়ে যাবে। আমরা তামাদিটা একদিনই শেষ করে ফেলবো, কিছুটা ওই দিন বলে দিয়েছিলাম, আপনারা হয়তো বা একটু পড়ছেন, তাই না? জি জি। স্যার। আচ্ছা, এখন আমি খুব দ্রুত শেষ করে দিব, দেখবেন 5 মিনিট আমি শেষ করতে পারবো বাকি যেটা বাকি আছে। আচ্ছা, 56তে কি বলছে?
যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। বিচার 11টা বিভাগীয় ক্ষেত্রে। কার্যক্রম জি। স্থগিত রাখার জন্য, বিচার বিভাগে একটা কার্যক্রম চলতেছে, এটা স্থগিত রাখার জন্য আপনি আদালতে নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আদালতে জি। কোন একটা আদালতের কার্যধারা স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ঠিক আছে? হুম। একটা ফৌজদারি মামলা চলতেছে, ফৌজদারি মামলা আপনার চাইলে আপনি নিষেধাজ্ঞা দিতে পারবেন না যে আদালতের কার্যক্রম বন্ধ রাখেন, এটা আপনি ওই আদালতে আপনি চাইলে আদালত মঞ্জুর করবে না। আরেকটা হচ্ছে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার হস্তক্ষেপ করার জন্য। আরেকটা হচ্ছে সরকারি, এটা 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, 3 নম্বর দরকার নাই। 1 পড়বেন আর হচ্ছে 4 পড়বেন, সরকারি কাজে আপনার হস্তক্ষেপ করার জন্য। ধরেন একটা রাস্তার কাজ হচ্ছে, আপনি কি আদালতে নিষেধাজ্ঞা চাইলেন, আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, কারণ এটা জনদুর্ভোগ তৈরি করবে। সরকারি কাজে নিষেধাজ্ঞা চাইলে কি করবে না, নিষেধাজ্ঞাটা মঞ্জুর করবে না। কথাতে বলছে 56(4) একদম রেফারেন্স দিয়ে দিবেন, এটা একদম মুখস্থ করে ফেলবেন। 56(4), 56(4 আপনার একটা প্রবলেম আসবে এরকম যে মুখে একটা সরকারি কাজ হচ্ছে, আপনি কেন নিষেধাজ্ঞা চাইলেন, আদালত মঞ্জুর করবে কিনা, রিটেনে আসতে পারে। এই সিম্পল 1 লাইন লিখে দিবেন, 4 মার্ক, 3 মার্ক, 5 মার্ক পেয়ে যাবেন। এমসিকিউ তে 1 মার্ক পেয়ে যাবেন। তাহলে সরকারি কাজে কি করা যায় না, হস্তক্ষেপ করতে নিষেধাজ্ঞা চাওয়া যায় না, চাইলে মঞ্জুর করবে না। ফৌজদারি কার্যক্রম স্থগিত রাখতে চাইলে মঞ্জুর করবে না। ঠিক আছে? আর হচ্ছে কোন একটা কাজ উৎপাত না, আপনি উৎপাতের অজুহাতে সেটা নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবেন না। একটু থাকেন। বলো ভাই আমি একটু ক্লাস করাচ্ছিলাম, আমি ফোন দিচ্ছি আপনাদের ক্লাসে, বুঝছেন? হ্যাঁ আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এই চার্জ নাই এটা। দাও। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা বুঝতেছেন আশা করছি। এখন কোন একটা কাজ অজুহাত না, উৎপাত না, কেউ উৎপাত বইলা সেখানে নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। মনে করেন যে একটা সিম্পল উদাহরণ, একটা চায়ের দোকান, নর্মাল ভলিউমে গান শুনতেছে, এখন আপনি কি যদি আদালতে নিষেধাজ্ঞা চান যে এই দোকানে বড় করে সাউন্ড দেয়, দিয়ে গান বাজায়, আসলে কিন্তু ভুয়া, সেই ক্ষেত্রে আদালত কি করবে না, ওই যে টিভি ছেড়ে যে আপনার চা বিক্রি করতে পারতেছে, এইটাতে আদালত নিষেধাজ্ঞা দিবে না যে তুমি টিভি ছাইড়ে না, অজুহাত হিসাবে এরকম কিছু করবে না। আর বাকিগুলো লাগবে না। আর যারা লিখিত দিবেন তারা এই 11টা পয়েন্ট মুখস্থ করবেন। আর আপনার মামলার বিষয়বস্তুতে স্বার্থ নাই, এই ক্ষেত্রেও আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। বেসিকটা বুঝছেন? তারপর আমরা জি। প্রবলেম প্র্যাকটিস করবো, প্রচুর স্যার। প্র্যাকটিস করবো। আচ্ছা, তারপরে আমরা বাকি আছে আর 13, 14, 15, 16, তারপরে আর আমাদের প্র্যাকটিস কিছু বাকি নেই। আর 20 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, আমি 2 মিনিটেই শেষ করে দিতে পারি। আচ্ছা, তেরোতে দেখেন আংশিক চুক্তির যে বিষয়গুলা, চুক্তির আংশিক বিষয়। আচ্ছা, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে ওখানে আপনার চুক্তি বাস্তবায়ন করা যায়। মনে করেন যে একটা চুক্তি করছেন, একটা বাড়ি ঝড়ে একটু বারান্দা ভেঙে গেছে বা একটা কিছু নষ্ট হয়েছে, এই ক্ষেত্রে আপনি চুক্তি বাস্তবায়ন করতে পারবেন। বিক্রেতাও বেচতে বাধ্য, ক্রেতাও কিনতে বাধ্য। শেষ। উদাহরণ এটা হলো করবেন 56, 14, এটা হলো 56 ধারার ব্যতিক্রম স্যার। এটা 13 ধারা, 13 ধারা। না, ঠিক 13 আছে, ধারাটা 13 ধারাটা 56 ধারার ব্যতিক্রম না? ওইদিকে যাওয়ার দরকার নাই, ওটার সাথে এটা মিলানোর দরকার নেই। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনি ঝড়ে ভেঙে গেছে, ঠিক আছে, এটা বাস্তবায়ন 2 জনই করতে পারবে। এই প্রবলেম পড়েন, প্রবলেম পড়লেই বুঝবেন। তারপর 14তে বলেন, 14 অসম্পাদিত অংশ ছোট, ছোট ভাই, প্রথম ছোট ভাই কি ভাই, ছোট ভাই। ছোট ভাই। তারপর একটা হচ্ছে বড় ভাই, তারপর একটা হচ্ছে কি, ধরেন যে আপনার বাবা আর একটা বিয়া করছে, তার একটা ভাই হইলো, তাহলে সে কি আপনার সৎ ভাই, সৎ ভাই না? জি স্যার। তাহলে ছোট ভাই, আপনার ছোট ভাই আছে, আপনার বড় ভাই আছে, আপনার কি ভাই আছে, সৎ ভাই আছে। সৎ ভাই আছে। তাহলে হ্যাঁ, তাহলে ছোট ভাই 14 ধারা, বড় ভাই 15 ধারা, আর সৎ ভাই হচ্ছে কি 16 ধারা। স্বতন্ত্র, সৎ ভাই মানে কি স্বতন্ত্র, বুঝছেন কিনা? জি। 14, 15, 16। আচ্ছা, অসম্পাদিত অংশ ছোট মানে কি দেখেন, ছোটটা পড়বেন আগে, মাথায় রাখবেন ছোট। এই অগ্রাধিকার কে পায়, ছোট ভাই। 14 ছোট না 15 ছোট? 14 ছোট। দাঁড়ান, 14 মনে ছোট। রাখবেন কেমনে,
এই যে দেখেন 14 ধারার দিকে তাকাবেন আর এরপরে 15 ধারার দিকে তাকাবেন, তাহলে ছোট কোনটা? 14। না তাহলে ছোটটা আগে, পরে 15 বড়, বড়টা পরে। আচ্ছা, এটা আবার এখানে উল্টা, অসম্পাদিত অংশ ছোট। মনে করেন আপনার 100 বিঘা জায়গা আছে, আপনি চুক্তি করছেন 100 বিঘা বেচবেন, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়া দেখতেছি 98 বিঘা আপনার নামে আছে, 2 বিঘা আপনার নামে নাই। কি? 98 বিঘা আপনার নামে আপনি বেচতে পারবেন, 2 বিঘা অন্য আরেকজনের নামে। এই ক্ষেত্রে কি অসম্পাদিত অংশ ছোট না বড়? ছোট। ছোট। তার মানে 14 ধারায় পড়ছে, মানে 98 বিঘাই বেচতে পারবেন, 2 বিঘা বেচতে পারতেছেন না কোনো কারণে। তাহলে এরকম যদি হয়, আংশিক হয়, এটাকে আংশিক চুক্তি বাস্তবায়ন। এই ক্ষেত্রে দুই পক্ষই কিনতে বাধ্য, বুঝছেন কিনা? ক্রেতাও বেচতে বাধ্য, বিক্রেতাও কিনতে বাধ্য। ওকে, আমি আর বুঝলাম না। তাহলে এগুলো হচ্ছে আংশিক চুক্তি। আর বড় বাই দেখেন 15টা দেখেন, 15টা দেখেন এখন। ল 15তে চলে আসেন। মনে করেন 100 বিঘা, 100 বিঘার মধ্যে চুক্তি করছেন 100 বিঘা বিক্রি করবেন, প্রথম চুক্তি। তারপরে গিয়ে দেখেন 40 বিঘা আপনার নামে আছে, 60 বিঘা আপনার নামে নাই। তাইলে কি বিক্রেতা এটা মানবে? আরে ক্রেতা মানবে, কিনবে? এই বুঝতেছেন কিনা? না মানবে না দিবে স্যার, না স্যার। মানবে না স্যার। এই ক্ষেত্রে বিক্রেতা বেচতে চাইলে বেচতে পারবে, ক্রেতাকে বাধ্য করা যাবে না। ক্রেতার মন চাইলে ক্রেতা কি 40 বিঘা কিনতে পারবে, কিন্তু বাধ্য করা যাবে না। আর ক্ষতিপূরণ ক্রেতা আবার দাবি করতে পারবে না। এই হচ্ছে 15 ধারা। তাহলে অসম্পাদিত অংশ বড় না 60 বিঘা? জি স্যার, এই অসম্ভব। যে বড় ভাই, বুঝছেন নি? বড় ভাই ছোট ভাইয়ের খেলাটা। বুঝতে পারছি স্যার। ছোট ভাই অসম্পাদিত অংশ ছোট, অসম্পাদনের দিক থেকে ছোট বড় দেখবেন। কিসের দিক থেকে? সম্পাদনের দিক থেকে না, অসম্পাদন। কারণ কি দেখেন, যেটার অসম্পাদন ছোট সেটার আবার সম্পাদন বড়। বুঝছেন নি বিষয়টা? হ্যাঁ স্যার। এই বুঝছেন, 98 বিঘা সম্পাদন করা যায়, 2 বিঘা সম্পাদন করা যায় না। এখানে ছোট বড় ওটা নিয়ে ছোট পেঁচ লাগায় স্যার, না। ছোট। ছোট কোনটা এটা দেখবেন, অসম্পাদন। তাইলে লেখা রাখেন অসম্পাদন সমান সমান ছোট, অসম্পাদন সমান সমান বড়। এটা ফোকাস করব, সম্পাদনটা ফোকাস করব না। তাইলে আবার পেঁচ থেকে যাবে সূত্র। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে মিসাইল আবার মিসাইল ছাড়লে ইরানের উপরে এসে পড়বে, ইসরায়েল আর যাইবে না আর কি, যদি উল্টাপাল্টা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অসম্পাদন ছোট বড় দেখবো আমরা। আর 17 কি 16 কি? 16তে সৎ ভাই বলছি না? জি। সৎ ভাই মানে কি? সতে সৎ, সতে স্বতন্ত্র। স্বতন্ত্র কি? একটা জায়গা মনে করেন ঢাকায়, এগুলো আপনি 16 দ্বারা অনেকে পেশ থাকবে, আপনার উদাহরণ দিতে পারবে না পারফেক্ট, টিচাররাও পারবে না, অনেক টিচাররা পারবে না। এটা আমি কিন্তু সত্যি কথা বলছি। আপনি 16 দ্বারা কিন্তু গান দেখা যাবে যে খালি আন্দাজে ধারা পড়াবে, কিন্তু উদাহরণ পারবো না, দিতে পারবো না। কারণ এগুলা বইয়ের মধ্যে নাই এই উদাহরণগুলো ওইভাবে। আমি যে 16 দ্বারা যে উদাহরণটা দিচ্ছি এটা একটু খেয়াল করেন। স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি? একটার সাথে আরেকটার কি নাই, সম্পর্ক নাই। মনে করেন একটা জায়গা সিলেটে, একটা জায়গা কোথায়? সিলেটে, আরেকটা জায়গা রাজশাহীতে, আরেকটা জায়গা বরিশালে। বুঝছেন? তাইলে কি প্রত্যেকটা জায়গা কি স্বতন্ত্র কিনা? একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক আপ নাই, আছে? না। তাইলে মনে করেন বরিশালের জায়গাটাতে জাল জাল দলিল করে বানাইছে, ওইটা জাল, এটা যে মালিক বানাইছে ও এটা বাস্তবায়ন করতে পারতেছে না, জাল দলিল দিয়ে বানাইছে। সিলেটের রাজশাহী ঠিক আছে, তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই সিলেট রাজশাহীর জায়গা কিনতে বাধ্য, কিন্তু বরিশালেরটা কিনতে ক্রেতাকে বাধ্য করা যাবে না। বুঝছেন কিনা? জি। এটাই স্বতন্ত্র মানে। শত জায়গাগুলা যদি স্বতন্ত্র হয়, তাহলে স্বতন্ত্র অংশগুলা কিনতে বেচতে কোনো সমস্যা নাই, শুধু যেটা নিয়ে ঝামেলা ওই যাতে সমস্যা। তাহলে এই 3টা ধারা মিলে হচ্ছে আংশিক বাস্তবায়নের ধারা। 17তে কি বলছে? 17তে বলছে যে 14, 15, 16 এই 3টার বাইরে গিয়ে যদি কেউ কোনো চুক্তি করে, সেই চুক্তিটা বাস্তবায়ন করা যাবে না। মানে আংশিক চুক্তিটা বাস্তবায়ন করতে হলে এই 3টার ভিতরে থাকতে হবে। স্যার 16টা কি আরেকবার বলবেন? 16টা বুঝতে পারিনি। 16 হচ্ছে সৎ ভাই, বলছিলাম না সৎ ভাই। সৎ ওটা ভাই ওটা কি? খেয়াল। জি, স্বতন্ত্র। স্বতন্ত্র।
ঠিক আছে, স্বাধীন, একটা জায়গা আর জি একটা জায়গা থেকে স্বাধীন। মনে জি করেন যে জি দুইটা জায়গা উদাহরণ পড়েন আমার বইয়ে, ঠিক আছে, একটা জায়গায়, একটা জায়গা হচ্ছে ঢাকায় আর একটা জায়গা মনে করেন সিলেটে। সিলেটের জায়গা ঝামেলা, তো আপনার ঢাকার জায়গা কিন্তু তো সমস্যা নাই। স্বতন্ত্র মানে কি, একটা জায়গার সাথে আরেকটা জায়গার সম্পর্ক নাই। চুক্তি করছেন তিনটা জায়গা কিনবেন, কিন্তু আপনি চুক্তি অনুযায়ী দুইটা জায়গা ঠিক পাচ্ছেন, একটা ঠিক পাচ্ছেন না। দুইটা কিনতে ক্রেতাও বাধ্য, বিক্রেতাও বাধ্য, কিন্তু যে জায়গায় ঝামেলা ওইটা কিনতে বেচতে বাধ্য না। এটাই বলা হচ্ছে এখানে সুলভ। বুঝছেন, স্বতন্ত্র অংশের ক্রয় বিক্রয়টা, স্পেসিফিক পারফরমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এই বুঝছেন এখন? জি স্যার। জি স্যার। আর 17তে কি বলছে? 17 সমান সমান লেখা রাখেন 14 যোগ 15 যোগ কি 16, 16। এই হচ্ছে 17। মানে এই আংশিক চুক্তি বাস্তবায়নের এই তিনটার বাইরে গেলে আপনার আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এই তিনটা শর্তের মধ্যে থাকতে হবে। এই তিনটা শর্তের বাইরে গিয়ে আপনি চুক্তি বাস্তবায়ন করতে পারবেন না। ওকে, জি স্যার। এই যে দেখেন 17তে লেখাই দিছি 14, 15, 16 আওতার বাইরে গিয়ে, মানে একদম সহজ সাদা মাঠা ভাষায়। হ্যাঁ, করেন একজন 17, এই যে 14, 15 কে করেন, বইটা পড়েন না? 14, 15 এবং 16 এর আওতার বাইরে অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে বাস্তবায়নে আদেশ দেবেন না। বুঝছেন? তার মানে কি, 17 হচ্ছে বইলা দিছে যে তুমি যদি আংশিক চুক্তি করো সেটা যেন 14, 15, 16 শর্ত অনুযায়ী হয়। এর বাইরে যদি হয় তাহলে তুমি সেখানে মামলা করলে তোমার মামলাটা আমি আদেশ দিব না আংশিক চুক্তি বাস্তবায়নে। আর পুরো চুক্তি বাস্তবায়নের বিষয়টা কোথায় বলছে? 12 ধারাতে, তাই না? সঠিক স্যার। বাড়ি বিক্রির চুক্তি যেটা, এটা 12 ধারা। আর এই বাড়ি বিক্রি নিয়ে যদি আংশিক কোনো চুক্তি হয়, বা এটা নিয়ে যদি, বা অন্য কোনো কিছু নিয়ে যদি আংশিক কোনো চুক্তি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কোথায় পড়বে? 15, 16, 17। আচ্ছা, আমি কিন্তু সব কভার করে ফেলছি, আপনারা কি খেয়াল করতে পারছেন এখন? এই আর সাজেশনে সব কভার হয়েছে। 17 একটা উদাহরণ দিয়ে বুঝাবেন? 17 তো উদাহরণ দেওয়ার কিছু নাই। 14তে যেটা পড়াইছি, 15তে যেটা পড়াইছি, 16তে যেটা পড়াইছি, এই তিনটা ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে আপনি যদি কোনো চুক্তি করেন, সেই চুক্তিটা আংশিকভাবে বাস্তবায়ন করতে আদালতে আপনি যাইতে পারবেন না। মনে করেন এটাই আপনার, স্বতন্ত্র বলছে। মনে করেন আপনার কোরআন শরীফে বইলা দিছে আপনি শুকরের মাংস খাইতে পারবেন না, আবার বইলা দিছে আপনি কচ্ছপের মাংস খাইতে পারবেন না, আবার বইলা দিছে আপনি আর কি আছে, সাপের মাংস কুত্তা। খাইতে পারবেন না, সাপের মাংস খাইতে পারবেন না। মনে করেন 14তে বলছে আপনি শুকরের মাংস খাইতে পারবেন না, 15তে বলছে কচ্ছপের মাংস খাইতে পারবেন না, 16তে বলছে সাপের মাংস খাইতে পারবেন না। তাহলে 17 সমান সমান বইলা দিছে যে 14, 15, 16তে যে বিষয় বলছে এইটার বাইরে আপনি অন্য সব খাইতে পারবেন। এই তিনটার মধ্যে যেটা বলছে এটা যদি খান তাহলে আপনার সমস্যা হবে। তার মানে কি, 17 দিয়ে আবার এটার একটা সামারি টেনে দিচ্ছে। এটাই 17 দ্বারা। বুঝছেন? দারুণ ক্লিয়ার স্যার। ওকে, আর কিছু না, 17 তো আর কিছু না। আচ্ছা, এখন আপনি সব পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট স্যার যথেষ্ট 18 বেসিক। নম্বরটা 18 নম্বরটা আরেকবার বলবেন। 18 দরকার নাই, আর 20টা পারলে পড়েন। 20 নাম্বারটা পড়েন, 20 নাম্বার। এটা আমি বলে দিই 1 মিনিটে। 20 নাম্বার হচ্ছে চুক্তির মধ্যে যদি ক্ষতিপূরণ থাকে, সেই ক্ষতিপূরণটা খেসারত ক্ষতিপূরণ থাকে, সেই ক্ষতিপূরণ চুক্তি সম্পাদনে বাধা হয়ে দাঁড়াবে না। বুঝছেন কিনা? সেই খেসারত প্রদান কিসে বাধা হবে না? চুক্তি সম্পাদনে বাধা হবে না। যেমন মনে করেন আপনার সাথে আমি চুক্তি করছি যে আমি একটা বাড়ি বিক্রি, আমি হচ্ছে ইট দিব, তুমি বালি দিবা, ঠিক আছে? যদি তুমি বালি না দাও তাহলে 1 লাখ টাকা জরিমানা দিবা, 2 মাসের মধ্যে আমরা বিল্ডিংটা বানাবো। এখন আমি ইট দিচ্ছি, সে আর বালি দেয় না, সে বালি না দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, এই আমরা তো চুক্তি করছি বালি আমি না দিলে তোমার 1 লাখ টাকা জরিমানা দেবো, তুমি এত টানো কেন? আমারে চুক্তি করতাম, চুক্তি অনুযায়ী কাজ করার জন্য তুমি আমাকে বাধ্য করো কেন? আমি তো ক্ষতিপূরণ দিয়ে দিব। এইটা বইলা সে পার পাবে না। এটাই বলছে খেসারত প্রদান চুক্তি সম্পাদনে বাধা হয়ে দাঁড়াবে না, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না 20 ধারাতে। বুঝছেন? জি ক্লিয়ার? জি স্যার, মানে আপনি ক্ষতিপূরণ দিবেন, ঠিক আছে, কিন্তু এটা যেন চুক্তি সম্পাদনে বাধা না হয়। আবার আপনি ক্ষতিপূরণ নিয়ে নিছেন 1 লাখ টাকা, সে ভালো দেয় না, এখন আবার কিন্তু আবার আপনি মামলা করতে পারবেন না।
কারণ আপনি একটা প্রতিকার নিয়ে নিছেন, তখন 24 ধারা দিয়ে আবার এটা বাধাগ্রস্ত হচ্ছেন। কত ধারা? 24। 24 আবার 20-এর ভিতরে ঢুকে যাবে। কিভাবে ঢুকবে? ওই যে 24 ধারাতে বলছে আপনি যদি মামলা করতে পারবেন না কোন কোন ক্ষেত্রে, দেখছেন ফ্যাক্ট গুলা জি কিভাবে যায়, কোন কোন ক্ষেত্রে মামলা হ্যাঁ, করতে পারবেন না। আপনি যদি প্রতিদান নিয়ে নেন, ক্ষতিপূরণ যদি আপনি নিয়ে নেন, আপনি যদি প্রতিকার নিয়ে নেন, তাহলে আরেকটা দ্বিতীয় প্রতিকারের জন্য আপনি আর মামলা করতে পারবেন না। আপনি তো অলরেডি আপনার প্রতিকার নিয়ে নিছেন, তাইলে আপনি আবার ক্ষতিপূরণ চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের বাধ্য করবেন কেন? আপনি যদি ক্ষতিপূরণ না নেন তাইলে কিন্তু বাধা হবে না। এটা হচ্ছে বিচার 24-এর খেলা। এগুলা প্রবলেম আসলে লিখিত পরীক্ষায় ধরেন যে ক্রিটিক্যাল প্রবলেম আসতে পারে এইভাবে, এগুলা ব্রেন খাটাইলে আপনি বুঝতে পারবেন। বিচার 24-এরও একটা সম্পর্ক আছে। বেশি ক্রিটিক্যাল গুলা বলি না, অনেক আরো কি বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে। এত বেশি ক্রিটিক্যাল বললে আবার আপনি একটু মানে মাথায় প্যাঁচ লাগবে। যতটুকু দরকার ততটুকু বলে দিছি, বুঝছেন? জি তাহলে পরীক্ষায় যদি আসে যে আপনি একটা বাড়ি বানানোর জন্য আপনি ইট দিবেন, অপর পক্ষ বালু দিবে, সে বালু না দিতে পারলে বলছে 1 লাখ টাকা জরিমানা দিবে। এখন এই জরিমানাটা কি চুক্তি সম্পাদনে বাধা হয়ে দাঁড়াবে কিনা? না, প্রতিবন্ধকতা হবে না। হবে না, চুক্তি সম্পাদনে বাধা হবে না। এখন আবার দ্বিতীয় প্রশ্ন, এখন আপনি এই চুক্তি করছেন, এখন আপনি তার কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা নিয়ে নিছেন, এখন আপনি কি চুক্তি সম্পাদনে মামলা করতে পারবেন কিনা? না, আপনার সম্ভব না না। না সম্ভব স্যার। না। কে বাধা দিচ্ছে? 24 ধারা। ওই যে আপনি যোগ্যতা হারাইছেন। আপনি এটা ওই যে ক্ষতিপূরণ যেসব ক্ষেত্রে মামলা করা যায় না, যোগ্যতা হারাইছেন। আর একটা ধারা আছে 25 ধারা, এটা আমি বলি নাই, এটা হচ্ছে মালিক না হয়ে যদি আপনি কোন একটা চুক্তি করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন না, চুক্তি সম্পাদনে বাধ্য করতে পারবেন না। ধরেন আপনি একটা জমির মালিক না, দালাল, আপনি আমার সাথে চুক্তি করছেন, এখন আমি বাড়ি কিনি না, আপনি কি আমার বাধ্য করতে পারবেন? না। আপনি তো মালিকই না, সেক্ষেত্রে বাধ্য করা যাবে না। 25-এ আছে এটা, 24-25 যদি মিলে করতে চান। যাই হোক, আমরা আর এত ডিটেলসে যাবো না। আমরা মোটামুটি ভালো পড়ছি, আমরা 10-এ 10ই পাবো। যদি 10 নাও পাই 9 পাবো, যতটুকু পড়ছি। এরপরে আমরা প্র্যাকটিস একটু করাবো, এরপরে আমরা ভাই, প্র্যাকটিস করাবো। একটু প্র্যাকটিস করলেই 10-এ 10 পাওয়া সম্ভব। অ্যাকচুয়ালি সম্ভব, সত্যিকার অর্থেই সম্ভব। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমরা প্র্যাকটিস করবো। তো আমি তো প্র্যাকটিস আপনাদের দেখাইলাম, ঈদের পরে প্র্যাকটিস আসসালামু করবো। আলাইকুম। হ্যাঁ, ঈদের পরে এগুলো সব 7টা সাবজেক্টেরই আছে প্র্যাকটিস ম্যানুয়াল। ঠিক শেষ আছে, করে দেই 5 একটু কমাই দিব আমি, দেখেন সব আছে এখানে, সব আছে, নেওয়ার জন্য সব রেডি করা আছে। জি। এটা সব প্র্যাকটিস করবো। হ্যাঁ, এটা বার কাউন্সিল, এটা দেওয়ানি, এমসিকিউ। কিন্তু আপনার বেসিক ক্লিয়ার না হলে তো এগুলো প্র্যাকটিস করে মনে রাখতে পারবেন না। পারবেন? এখন এখন তো এখন মনে রাখতে এখন পারবেন, স্যার এখন মনে রাখতে বেসিকটা পারবেন। ক্লিয়ার হয়ে গেছে, এখন বাকি যে বেসিকটা বাকি আছে এটা প্র্যাকটিসের মাধ্যমে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। জি, জি। তো আমরা আজকে বিদায় নেই। হ্যাঁ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস কবে আমরা স্যার? আমরা পরবর্তী ক্লাস শুক্রবার ইনশাআল্লাহ। রাত 10টায়, ঈদের পর থেকে 9:30টায় করব। শুক্রবার রাত 10টায় আমরা পরবর্তী ক্লাস কি করব বলেন? তামাদিটা এশার শেষ নামাজের করে পর দিই। তামাদি করি স্যার, তামাদি করি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হুম, স্যার লিমিটেশন একটা যদি একটু দেখাই দিতেন। ওইটাই শুক্রবারে লিমিটেশন শেষ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। শুক্রবার স্যার লিমিটেশন একটা লিমিটেশন। আমার অনেক প্রবলেম, মানে ভার্সিটিতে থাকলে লিমিটেশন একটা মানে মাথায় ঢুকে না কখনো। আর লিমিটেশন সহজ, ওটা এক ক্লাসই হয়ে যাবে। আমি অল্প একটু দেখাই দিছি, ওটা পড়তে থাকেন। আর আপনারা Okay, মামলার thank you. তামাদি, দরখাস্তের তামাদি, আপিলের তামাদিটা মুখস্থ করে ফেলেন। আর ওখানে বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে, ওগুলো আমি দেখাই দিব। আর হচ্ছে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর বাকিগুলো আমরা এক ক্লাসে তামাদি শেষ করে ফেলবো। ঠিক আছে, শুক্রবারে। ওকে আপনারা স্যার, ওকে। 3টা সাবজেক্ট, আমরা ঈদের আগে একটা বড় সাবজেক্ট শেষ করবো। সেটা কি, ফৌজদারি না দেওয়ানি, কোনটা শেষ করবেন? ফৌজদারি। না স্যার, দেওয়ানি দিয়ে শুরু করেন। দেওয়ানি স্যার দেওয়ানি ফৌজদারি শেষ করা কঠিন হয়ে যাবে স্যার। দণ্ডবিধি শেষ ঈদের করে আগে স্যার। তারপরে ফৌজদারিটা আস্তে আস্তে করেন। আচ্ছা, ফৌজদারি করেন স্যার, দেওয়ানি শেষ করা কঠিন হয়ে যাবে স্যার ঈদের আগে। তাহলে ফৌজদারি কিন্তু ঈদের আগে শেষ করে যাব। জি স্যার, দেওয়ানি তো আরো আর বেশি। ঈদের স্যার ছুটিতে স্যার আমার একটা কথা আমি বলি স্যার, আপনি হ্যাঁ, স্যার আমাদের সুবিধা না, আপনার সুবিধা অনুযায়ী স্যার আপনাদেরকে নিয়ে আগান স্যার, আমরা যাতে ঠিক সহজেই আছে, সবগুলা বিষয়ে পরিপূর্ণ মানে প্র্যাকটিস এবং বেসিক গুলা ক্লিয়ার করতে পারি। আপনার মতো করেই স্যার আপনি আমাদেরকে আগাই নিয়ে যান, তাহলে আমার মনে হয় খুশি ঠিক মানে আছে, ইয়ে হবে স্যার আমার জন্য। ঠিক আছে, ঠিক আছে। কারো তো কোনো আপনার কোনো মানে না নিয়ে আপনি আপনার মতো করে স্যার আগাই নিয়ে যান আমাদের।
ঠিক আছে। আর আমি যে প্র্যাকটিস ম্যানুয়ালটা দিব আফটার ঈদ, এটা আপনারা তখন ক্লিয়ার করতে মজা পাবেন, ওখান থেকে 80-85টা কমন পাবেন ইনশাল্লাহ, একদম প্রশ্ন ধরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এভাবে আমি রেডি করে দিব। পরীক্ষা পাশ করতে চাই না স্যার, আমার পরীক্ষার পাশাপাশি আমরা মানে বিজ্ঞই হতে চাই স্যার, সম্পর্কে হবেন ভালো জানতে চাই। হবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস কেমন লাগলো? ভালো লাগছে কিনা? অ্যাটেন্ড করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। ওই যে রেকর্ড দেখে আজকে নিয়ে চমৎকার হয়েছে, চমৎকার, মানে একবারে বেসিকটা চমৎকার ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ স্যার এটা আপনাকে, প্র্যাকটিস করবেন, অসংখ্য ধন্যবাদ প্র্যাকটিস যারা করবেন। ক্লাসে ছিল তাদের প্রত্যেককে সুন্দর ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। জি ঠিক আছে। দুলাল ভাই না আপনি? সরকার জি দুলাল জি ভাই না? আমি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, থ্যাংক আর ইউ স্যার। পড়াশোনার আসসালামু সাথেই আলাইকুম। থাকেন, পড়াশোনার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আর পরিকল্পনা করে কেউ যেন ফেল না করি আমরা। পরিকল্পনা করে জি, কিন্তু জি, ফেল জি। করা যায়। কিভাবে? কিভাবে? ওই যে সবাই আপনি সবার পড়বেন না, না, পড়ালেখা করতে হবে, সবার মধ্যে যেন যোগাযোগ থাকে এবং পড়ালেখার বিষয়টা যেন আলাপ আলোচনা হয়। আপনি ক্লাসে না থাকতে পারলেও যেন আমরা নিজেদের মধ্যে গ্রুপিং করে ক্লাসগুলো যেন কন্টিনিউ করতে পারি আলোচনা জি। করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু সবাই আলাইকুম সুস্থ স্যার। থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে শুরু করি। আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, গত ক্লাসে যেটা পড়াইছি এটা হচ্ছে 5 মিনিট একটা রিভিউ দিব। তারপরে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে এভিডেন্স একটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি যেহেতু বই সাথে আছে আপনাদের, পড়তে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি শুরু স্যার, লিমিটেশন স্যার। স্যার, আসসালামু স্যার আলাইকুম। একটা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি পলি আপু, কেমন আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আছি ভালো। জি, স্যার। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে স্যার একটা একটু এখন রিভিউ করার চেষ্টা করছি, হ্যাঁ? আচ্ছা, এসআর অ্যাক্টের যেটা আপনি পড়বেন, আমি সূত্রগুলো আবার বলে দিচ্ছি, আপনি একটু জাস্ট মিলিয়ে নেন, হ্যাঁ? আপনি এভাবে প্র্যাকটিস করবেন। এসআর অ্যাক্টের আপনার হচ্ছে 5 ধারা। আমি শুরুতেই যেটা বলছি, সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে বাদী আদালতে একটা প্রতিকার চাইবে, আদালত তাকে সেভাবে কি করবে, তার প্রতিকারটা দিবে। যদি সে পায় তাহলে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার এনে ক্ষতিপূরণের কোনো ইস্যু নাই, ক্ষতিপূরণটাকে বাদ দিয়ে করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা। হ্যাঁ, তবে 2-1টা জায়গায় অস্থাবর সম্পত্তি থাকলে সেখানে ক্ষতিপূরণ ইস্যুটাও আছে, সেটা আমরা দেখেছি 19 ধারা, 38 ধারা, 41 ধারা, এই বিষয়গুলোতে আমরা দেখেছি। আচ্ছা, তো তারপরে 20 ধারাতেও ক্ষতিপূরণের ইস্যু আছে একটা, এটা উল্টা ভাবে আছে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে আপনার ক্ষতিপূরণটা এই জায়গাটা থেকে আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পড়ার মধ্যে গেলে আমরা সর্বপ্রথম করবো 5-এর সাথে ধারা 22 মিলিয়ে পড়বো। ধারা 5-এর সাথে ধারা 22 আমি বলছি যে 5 ধারাতে 5টা প্রতিকার আছে: দখল, গ্রহণ ও অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ। ঠিক আছে, এই 5টা প্রতিকার দিতে আদালত বাধ্য না। এটা কোথায় বলা আছে? 22 ধারাতে, 5-এর সাথে 22। আমি একটু স্পিডে বলে যাব, যতটুকু স্পিডে করা যায়, কারণ আপনি শুধু শুনবেন, কোনো কিছু লেখার দরকার নাই, কারণ এগুলো আমরা 3টা ক্লাস গত ক্লাসে করে ফেলেছি। তাহলে 5-এর সাথে 22 এইভাবে পড়ে ফেললাম। তারপরে আমরা 6-এর সাথে 52, ধারা 6-এ বলা আছে প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা। আর 52-তে বলা আছে পদ্ধতি, 2টা পদ্ধতি আছে, স্থায়ী আর অস্থায়ী। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সেকশন 52। তাহলে পরীক্ষা যদি আসে প্রতিরোধমূলক প্রতিকার বলতে কি বুঝছো, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতিগুলো লেখো, বা প্রতিরোধমূলক প্রতিকার কিভাবে দেওয়া যায়, রিটেন আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তখন আপনারা 6 আর 52 লিখে দিবেন। পরীক্ষা আসতে পারে প্রতিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা কোথায় আছে, 6 ধারায়। প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতি কোথায় আছে, 52 ধারায়। ঠিক আছে, বা নিরোধমূলক প্রতিকার। আচ্ছা, তাহলে 6-এর সাথে 52। 7 ধারাতে বলছে শাস্তির ক্ষেত্রে এসআইএক্ট প্রযোজ্য না। 8 আর 9 আর 54 একসাথে বলছিলাম। 8 ধারাতে দখল পুনরুদ্ধার, 12 বছরের মধ্যে আপনার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে কেউ যদি বেদখল হয়ে যায়। 9 ধারাতে বলছিলাম মালিকানা না থাকলে দখল পুনরুদ্ধার। আর 54 ধারাতে বলছিলাম
আপনার কারো একটা সম্পত্তিতে মালিকানা আছে, সে হচ্ছে এই সম্পত্তির মালিক। এখন যদি তাকে কেউ বেদখল করার হুমকি দামকি দেয়, বেদখল করে ফেললে না, বেদখল করার হুমকি দিলে মানে সত্ত্বের উপর হুমকি আসলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে হয় 54 ধারা দিয়ে। এভাবে 8, 9, 54 একসাথে পড়ে ফেলবেন। তারপরে আমরা পড়েছি 12, 12-র সাথে 21। 12তে বলছে যে যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, সেকশন 12। আর যেসব ক্ষেত্রে সম্ভব না, এটা বলছে 21। 12কে উল্টাইলে হয় 21, 4টা ক্ষেত্র 8টা ক্ষেত্র, এইভাবে আপনারা পড়ে নিচ্ছেন। তারপরে আমরা পড়ছি হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন 13, 14, 15, 16, 17। 13তে যে কথাটা বলছে ঘূর্ণিঝড়ের ইস্যুটা আছে, যদি আংশিক বা আপনার নষ্ট হয়ে যায় অল্প কিছু, চুক্তি বাস্তবায়নে বাদী বিবাদীর কারো কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 14 অসম্পূর্ণ অংশ ছোট ছোট সংখ্যায় ছোট ছোট বাই, অসম্পূর্ণ অংশ বড় 15, আর হচ্ছে 16 স্বতন্ত্র, একটা জায়গা ঢাকায়, আরেকটা নরসিংদী, আরেকটা বরিশাল, এরকম বুঝাই দিছিলাম। 17তে বলছিলাম কম্বিনেশন অফ 14, 15, 16 এই তিনটার বাইরে গিয়ে চুক্তি করলে 17 ধারায় চুক্তি আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না, আদালত আদেশ দিতে পারবে না। 17 ধারা দিয়ে এটা পড়ছিলাম। তারপরে আমরা 19 আর 20 এই দুইটা পড়ছিলাম। 19-এ হচ্ছে চুক্তি বাস্তবায়ন প্লাস ক্ষতিপূরণ, ওই যে ধানের যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনি ধানও দিবেন প্লাস হচ্ছে আপনি যে 2 বছর বা 3 বছর বিজনেস লস করছেন সেজন্য ক্ষতিপূরণ দিবেন। তারপরে আমরা পড়ছিলাম 12-র সাথে 21 তো পড়ে ফেলছি। আর 20 হচ্ছে খেসারত প্রদান, আপনার চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের কি হবে না, আপনার প্রভাব ফেলবে না। ধরেন যে আপনি বলছেন যে আমি যদি চুক্তি অনুযায়ী কাজ না করতে পারি তাহলে আমি জরিমানা দিব, জরিমানা দিব বলে আমি কাজই করব না, তা হবে না। এটাই হচ্ছে 20 ধারা। তারপরে আমরা পড়ছিলাম চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন কে করতে পারে 23 ধারাতে, কে করতে পারে না 24 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় 27 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। আশা করছি আপনাদের মনে পড়তেছে রিভিশনের মাধ্যমে। 23 ধারাতে আমরা পড়ছি যারা চুক্তির বাস্তবায়নের আদেশ পেতে পারে, মানে ব্যক্তি, যারা পেতে পারে না ব্যক্তি, ওই যে আপনাদেরকে বলছিলাম যে পক্ষের প্রতিনিধিরা পেতে পারে, আবার পেতে পারে না তারা, এটাও বলছিলাম। এটা বলছিলাম কত ধারাতে। আমি কিন্তু যারা নতুন জয়েন করছেন তাদের একটু সমস্যা হবে, এটা রিভিশন দিচ্ছি। আমরা তামাদি আইন করবো আজকে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, রেকর্ড দেখে নিবেন। আচ্ছা, তারপরে আমরা 27 ধারাতে বলছিলাম যাদের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়ন করা যায়, যাদের বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। তারপরে দলিল সংশোধন 31 থেকে 34, চুক্তি রদ আপনার 35 থেকে 38, দলিল বাতিল 39 থেকে 41। এভাবে আমরা এখানে ডিটেইলসে করছিলাম, আগে সংশোধন তারপরে বাতিল আর মাঝখানে চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, তাই না? ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, ঘোষণামূলক প্রতিকারের ফলাফল 43 ধারা। ঘোষণামূলক প্রতিকার দুইটা ক্ষেত্রে দেওয়া যায়, পদের ক্ষেত্রে আর সম্পত্তির অধিকার, এই দুইটা আমরা পড়ছিলাম। আর ফলাফল মানতে বাধ্য শুধুমাত্র পক্ষগণ, পক্ষের বাইরে কেউ ফলাফল মানতে বাধ্য না। তারপরে রিসিভার 44 ধারা। তারপরে আমরা চলে যাব আপনার 52, 53 তো পড়ে ফেললাম। 53-তে সংজ্ঞা দেওয়া আছে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার, আর 52 পদ্ধতি 6-এর সাথে মিলিয়ে পড়ছি। আর 54 আমরা পড়ে ফেলছি অলরেডি, সত্যের উপর হুমকি আসলে। আর একটা বলছিলাম চুক্তির বাইরে গিয়ে যদি কেউ চুক্তি ভঙ্গ করে অন্য কোনো কিছু করে যেখানে সে বাধ্যবাধকতা আছে, ধরেন যে ওই যে জমি চাষ করবে লিজ নিচ্ছে, লিজ নিয়ে সে পুকুর বানানোর চেষ্টা করতেছে, আপনি বললেন সে থামলো না, এই যে পুকুর বানাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন। এই বাধ্যবাধকতা আপনার রোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যায়। তারপরে হচ্ছে আপনার বাধ্যবাধকতা না এমন কিছু বিষয় যেটা প্রফেশনালিজম থেকে আসে, যেমন ডাক্তার রুগী, এখানে ডাক্তার যদি রুগীর কাছে অবৈধ টাকা দাবি করে সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে, যে তোমার গোপন রোগ জানাই দিব তুমি যদি 1 লাখ টাকা না দাও। এখন উকিল আর মক্কেল, উকিল যদি মক্কেলকে বলে তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার এই দলিল আমি অপর পক্ষে দিয়ে দিব, সেই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা উকিলের বিরুদ্ধে করতে পারবে মক্কেল। এই 3টা বিষয় সুন্দর করে বলছি, 5টা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন 54 ধারা দিয়ে। তারপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা, এটা আমরা পড়ছি 55-তে। ঠিক আছে, আদেশমূলক মানে কি, আদেশ করবে অন্যের জমি, 1 হাত জমি নিয়ে আপনি কি করছেন, জমি আপনার বিল্ডিং বানায় ফেলছেন, তাইলে কি আদেশ করবে, এটি হচ্ছে আদেশমূলক প্রতিকার। ঠিক আছে, যে তুমি ওই জমিটা ভেঙে ফেলো, 1 হাত জায়গার উপর যে বিল্ডিংটা উঠাইছো, এটা হচ্ছে আদেশমূলক প্রতিকার বা বাধ্যতামূলক প্রতিকার। বাধ্যতামূলক প্রতিকারের অপর নাম আদেশমূলক প্রতিকার বা আদেশমূলক নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে 55 ধারাতে। তারপর 56-তে 11টা ক্ষেত্রে বলছিলাম সুন্দর করে, এর মধ্যে একটা হচ্ছে সরকারি কাজের নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা দিবে না। সরকার উন্নয়নমূলক কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, আপনি যে হুট করে নিষেধাজ্ঞা চাইছেন, আদালত নিষেধাজ্ঞা দিবে না। 54-4 মানে 54 ডিতে আছে এটা, সরি 56 ডিতে 4 নম্বর অপশন।
আচ্ছা, তারপরে 57-তে বলছিলাম নেতিবাচক নিষেধাজ্ঞা। একটা চুক্তির দুইটা অংশ থাকবে, হাবুদক আর নাবুদক। হাবুদক অংশ বাস্তবায়ন করতে পারবে না, নাবুদকে নিষেধাজ্ঞা দিতে পারবে। ওই যে আমার এখানে কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবা না, এখানে আমার এখানে কাজ করতে হবে, 6 মাস পরে আসছে কাজ করতে আসতেছে না, আপনি বাধ্য করতে পারবেন না। কিন্তু সমসাময়িক কম্পিটিটিভ যদি অন্য আরেকটা কোম্পানিতে সে কাজ করতে যায়, ওখানে আপনি নিষেধাজ্ঞা দিতে পারবেন। এটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা সেকশন 57-তে। তাহলে রিভিশনটা কি হয়ে গেল কিনা? 10-5 মিনিটে একটা ছোট রিভিশন। আপনারা কিভাবে রিভিশন জি করতে স্যার। পারবেন না না দেখে? চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। তাহলে এটা কি একটা ছোট রিভিশন হইলো না? জি আপনাদের অবশ্যই এভাবে অবশ্যই। করতে হবে। একটা ছোট রিভিশন আপনি নিজে চেষ্টা করবেন আমার মতো করে, হ্যাঁ, যে আমি সূত্র অনুযায়ী আমি কি পারতেছি কিনা। হ্যাঁ, তা আজকে আমরা তামাদিতে চলে যাব, আমাদের আমাকে একটু সময় দিবেন, আমি স্লাইডটা নিয়ে আসছি, আপনারা রেডি হন। এইভাবে আমার ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনি নিজে একটা রিভিশন করে নেবেন। আচ্ছা, দ্রুত বলা থেকে কিন্তু সমস্যা হয়েছে না আপনাদের? আবার একটু রিভিশন হইলো, ভালো হইলো কোনটা? না না, সব সব স্পষ্ট বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু সময় দেন, আমি স্লাইডটা নিয়ে আসি। হ্যাঁ, যাও, তুমি যাও, এখানে বসো। আমরা এখন দেখবো তামাদি আইন, ঠিক আছে? তাহলে রিভিশন শেষ হইলো। আচ্ছা, আমি হচ্ছে এক একজনের এক এক দিন আমি ইন্টারভিউ নিব, হ্যাঁ, একটা সাবজেক্ট শেষ হইলে। তো আমি হচ্ছে আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমি 2 জনের ইন্টারভিউ নিব, মানে আমি পার্সোনালি ফোন দিব। কোন 2জন রেডি আছেন এসআর একটা ইন্টারভিউটা দেওয়ার জন্য? আমি সবারই ইন্টারভিউ নিব, এক একটা সাবজেক্টের আমি 5 মিনিটের একটা ইন্টারভিউ নিব। স্যার আমি দিব। কে আমি দিবেন দিব স্যার। আমাকে? শুনেন, কে দিবেন আমাকে উবাইর ভাই। হোয়াটসঅ্যাপে জানায় রাখেন। আমি 2 জনের স্যার ইন্টারভিউ আকিরা নিব আগামীকালকে। আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্লাইডটা কখন নিয়ে নেবেন আসি। একটু জানেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আখিরা আপু না? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ? আর কে? ঠিক আছে। স্যার আমি স্যার ইয়াসির আরাফাত। আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই, আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিচ্ছেন সবসময়। হ্যাঁ, ইয়াসিন আরাফাত ছাড়া আর কে আছেন এমসিকিউ? উবাইর আরিফ। ভাই। আপনি আপনি আমি আমাকে দেবো স্যার, হোয়াটসঅ্যাপে আব্দুল নক মান্নান দিয়ে স্যার। রাখেন। ঠিক আছে, আমিও দেবো, 3জনই আপাতত আব্দুল থাকুক। মান্নান। তারপরে আবার আমি আবার ক্লাসে আমি আবার ডাকবো। হ্যাঁ, ও ও, এটা আনলাম কেন? একটু সাথে থাকেন, একটু সাথে থাকেন। মানে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা আমি তো একটু পার্সোনালি টেক কেয়ার করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে তামাদি আইন। হ্যাঁ, আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো, আপনারা জাস্ট একটু শুনেন কি করি দেখেন। তামাদি আইন কত পৃষ্ঠা হয়েছে? আচ্ছা, তো তামাদি আইনের সাজেশনটা বের করেন। হ্যাঁ, আমার একটা ইয়ে হয়ে গেছে, কারণ এটা সফট কপি তো এরকম হয়ে গেছে। সাজেশনটা বের করেন সবাই। এখানে 10 সেট 10টা জায়গা দেখানো হয়েছে, ঠিক আছে? এই 10টা জায়গা থেকে 10 মার্ক আসবে। আপনি চাইলেই তামাদিতে 10-এ 10 তুলতে পারবেন, এসআর এর 10-এর মধ্যে 10 তুলতে পারবেন চাইলেই, ঠিক আছে? একদম সহজ, 20 মার্ক তোলা কোনো কঠিন কিছু না। সাত হয় না, আপনি 15-এর মধ্যে 15 তুলতে পারবেন না, হয়তোবা আপনি 13 তুলতে পারবেন। 2টা প্রশ্ন বুঝতে আপনার সমস্যা হবে। যারা একটু অ্যাডভান্স, আমি যেভাবে বলছি এভাবে পড়েন, তারা 15-এর মধ্যে 14 উঠাইতে পারবেন। আর যারা আরেকটু অ্যাডভান্স, 15-এর মধ্যে 15 উঠাইতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি 15-এর মধ্যে মোটামুটি পড়লে 15-এর মধ্যে 12-13 উঠাইতে পারবেন, 7 হয়। আর তামাদি আইন 10-এ 10ই পাবেন, এসআর 10-এ 10ই পাবেন।